ওয়েলকাম জয়দিস বায়োলজি ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসএলএসটি লাইফ সায়েন্সের ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেখান থেকে কোশ্চেন 2 থেকে 3 নম্বর কোশ্চেন আসে, যেটা ইভলিউশন এবং অ্যাডাপ্টেশন চ্যাপ্টার, যেখানটায় অর্থাৎ বিবর্তন এবং অভিব্যক্তি, এইখান থেকে এসএলএসটির কোশ্চেন থাকে এবং পরীক্ষার পারপসে খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তো এখান থেকে যে 2 বা 3 নাম্বার তোমার কিন্তু খাতায় উঠে যাবে, এজন্য ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখবে, A to Z কভার করবে। তুমি কিন্তু এই ভিডিও থেকে অনেক কিছু অজানা তথ্যও কিন্তু জেনে যাবে। তাই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তা সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এরকম ভিডিও যেন তুমি ডেলি আপডেট ইভলিউশনারি বায়োলজি জিনিসটা কি, এটা কি দেখো, মানে বিবর্তন। মানব দেখো, মানুষ যে হচ্ছে এই যে যত দিন যাচ্ছে কি আধুনিকতা মানুষ মানুষ সৃষ্টি হচ্ছে। আগে বড় বড় প্যান্ট পরতো, এখন দেখো সেটা প্যানের ইভলিউশন কি আসলে দেখো ছোট ছোট প্যান্ট হয়ে যাচ্ছে, তাই না? মানুষ আস্তে আস্তে কি ছিল, আগে গ্রামীণের টাইপের ছিল, কত বেশি হাবাগোবা ছিল। এখন কি আছে, আস্তে আস্তে আধুনিক যত স্মার্টফোন চলে আসছে, কি হচ্ছে, মানুষ স্মার্টফোনের সাথে সাথে মানুষকে হচ্ছে ইভলিউশন হচ্ছে। আরো দিন যাবে মানুষ আরো রকমের ইভলিউশন হবে। তাহলে এই যে যে মানুষ একটা প্রজাতি থেকে, মানে একটা জায়গা থেকে, মানে উদ্ভূত হয়ে সে আস্তে আস্তে ক্রমবর্ধমান ভাবে আস্তে আস্তে নিজেকে পরিবর্তনের মাধ্যমে নতুন একটা নতুন ধরনের হচ্ছে হচ্ছে নতুন ধরনের হচ্ছে ইভলিউশনে, মানে ইভলিউশনারি প্রসেসের মাধ্যমে নতুন ধরনের কিছু তৈরি হওয়া, আগের থেকে অনেকটা অ্যাডভান্স ফিচার্স নিয়ে আসা, এই প্রসেসটাকেই বলা হয় ইভলিউশন। এবার ইভলিউশন দেখো বিভিন্ন রকমের বিজ্ঞানী বিভিন্ন রকমের রয়েছে, যেমন ল্যামার, ডারউইন, আরো অনেক বিজ্ঞানী রয়েছে, তারা কিন্তু বিভিন্ন রকমের ইভলিউশনারি যে তত্ত্বগুলি, থিওরিগুলি তারা কিন্তু রিপ্রেজেন্ট করে। তাদের মধ্যে আমাদের ল্যামার্ক এবং ডারউইন, এই দুজনের তত্ত্বই কিন্তু আমাদের পরীক্ষা সিলেবাসে রয়েছে এবং পরীক্ষায় আসে। তার আগে জেনে নেওয়া যাক ইভলিউশনটা কি। ইভলিউশনটা দেখো, ইট ইজ, দেখো অনেক সময় কিছু কোশ্চেন থাকে, তোমরা এমসিকিউ করতে গিয়ে যেমন লাইভে যখন করাচ্ছিলাম তখন কিছু একটা কোশ্চেন দেখেছিলাম যে ইভলিউশন বলতে তুমি কি বোঝো, নিজের কোন মন্তব্যটি সঠিক। ঠিক আছে, দিয়ে তারপরে তোমাকে অনেক কটা ABCD আকারে থাকবে। ঠিক আছে, সেখানটা করে কিন্তু এটাও কিন্তু ইভলিউশনই, এইখানটা করে তোমার কিন্তু এই কোশ্চেনটা কিন্তু থাকবে। এটা কিন্তু মন্থর প্রসেস, খুব তাড়াতাড়ি কিন্তু হয় না। বুঝতেই পারছো, মানুষের ইভলিউশন কি আস্তে আস্তে হয়নি, মানে মানে কি অনেক বছরের পর বছর, বছরের পর বছর দিয়ে আজকে মানুষ কিন্তু এখানটা করে এসেছে। তাই এটা একটা একটা মন্থর প্রসেস, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্টার 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 স্টার, তাহলে হচ্ছে ইভলিউশন একটা কি মন্থর প্রসেস। 2 নম্বর কি আছে, এটা কিন্তু গতিশীল, এটা কিন্তু থেমে নেই, এটা কিন্তু গতিশীল, এটা কন্টিনিউ কিন্তু হচ্ছে মানুষ ইভলিউশন হচ্ছে আস্তে আস্তে। আমি এখনই বললাম দেখো, আজকে মানুষ কত মডার্ন হয়েছে, আরো দিন যাবে কি হবে, আরো মানুষ কি হবে, আধুনিকতার সাথে কি হবে, নিজেকে মডার্নাইজ করবে আস্তে আস্তে, আরো বেশি হবে। আগে মানুষ চশমা পরতো না, এখন কোনো একটা স্টাইলে চশমা পরে, মানে আমি দেখতে খুব সুন্দর লাগবে চশমা পরছে। আগে মানুষে চশমা পরতো কেন, যে চোখে দেখতে অসুবিধা হলো, যে ভারী ভারী মোটা টাইপের কাজ করতো, যে হ্যাঁ আমার চোখে অসুবিধা আমি পড়ছি। এখন মানুষ কি চশমা পরছে ওই চোখে অসুবিধার জন্য না, আমাকে দেখাবে সুন্দর তাই জন্য আমাকে চশমা পরছে। তাহলে আস্তে আস্তে মানুষ কি নিজেকে চেঞ্জ করছে। তাহলে এটা একটা গতিশীল এবং মন্থর প্রক্রিয়া। অবভিয়াসলি এটা কিন্তু এটা কিন্তু একমুখী প্রক্রিয়া, যেমন পুরো সম্পূর্ণ কিন্তু একমুখী প্রক্রিয়া। এই একমুখী প্রক্রিয়ার মাধ্যমে জীবজ সত্তার পর্যায়ক্রমিক পরিবর্তনকে আমরা বলবো, এই জীববিদ্যার যে শাখায় যেটা সময় আলোচনা করাকে আমরা তাকে বলবো ইভলিউশন বা বিবর্তন। কোন বিজ্ঞানী স্টার ইম্পর্টেন্ট আছে, এই বিবর্তন শব্দটা ব্যাখ্যা প্রথম কোন বিজ্ঞানী করেন, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে হারবার্ট স্পেন্সার। ইম্পর্টেন্ট, এই নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লাস লিঙ্ক পাইনি দাদা এখন তো সবাই, তোমরা ক্লাস লিঙ্ক পেয়ে গেলে, এই সেটা ক্লাস লিঙ্ক পাইনি, সত্যি থাকেও বটে কেউ না কেউ। সবাই ক্লাস লিঙ্ক পেয়ে গেল, ক্লাস লিঙ্ক পাচ্ছে না। আচ্ছা, দেখো, রবার্ট স্পেন্সার স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন। রবার্ট স্পেন্সার এই হারবার্ট আচ্ছা স্পেন্সার, দাঁড়া, জয়েন করে দিই। রবার্ট। হ্যাঁ বাপি, লিঙ্ক পেলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার কিন্তু প্রথম ক্লাস এটা, তাই তো? এত এত দেরি করে হ্যাঁ জয়েন স্যার। করলে কেন? এত সবাই সবাই জয়েন করছে, কবে থেকে ক্লাস করছি, 1 মাস ধরে ক্লাস হচ্ছে, এত এত নোট থিওরি হয়ে যাচ্ছে, তারপরে তুমি এত দেরি করে ক্লাস জয়েন করছো? এত কি হ্যাঁ স্যার, ভাবছিলে, লেট হয়ে গেছে। এত এত ভাবছিলে কি যে স্যার হচ্ছে নোটপত্র মানে কমপ্লিট করতে পারবে না, সিলেবাস নাকি? স্যার অ্যাকচুয়ালি আমাদের সাথে 25 বিএড স্যার। আমি ভর্তি হয়েছি আমার এক্সপিরিয়েন্স করার জন্য। পরীক্ষায় বসতে পাবো কিনা ঠিক নেই, এটাই আর কি। ও, তোমার রিসেন্টলি, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি রিসেন্টলি করলে বিএডটা।
স্যার 23-25। ও এত দেরি আগে করেছিস? ডিএলএড ছিল আর কি, এবার ও আচ্ছা আচ্ছা। ডিএলএড ছিল আগে, এবার পরে বিএডটা করেছে। ও না না, তুমি বসতে পারবা। তুমি অ্যাপ্লাই করেছো কি? না স্যার, না। অ্যাপ্লাই করে দাও, বসতে পারবে, কেন বসতে পারবে না? এই অ্যাপিয়ারিং এ কি কেউ কেউ অ্যাপিয়ারিং এ কেউ অপশন ছিল না মানে কি? অ্যাপিয়ারিং নিচ্ছে না? আগের বার তো অনেকেই নিচ্ছিল। বলছে স্যার পাস করা লাস্ট ডেট থাকতে হবে, পর্যন্ত অ্যাপিয়ারিং মানে মনে হচ্ছে কমপ্লিট। হচ্ছে না। ও কোনো অপশন ছিল না, তাই না? বলে অ্যাপিয়ারিং কোনো কিছু অপশন ছিল না, অ্যাপিয়ারিং পাস। কেসের ব্যাপার রয়েছে, এবার কোর্ট যদি মানে অ্যালো করে তবে হবে, এরকম ব্যাপার। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমি ক্লাসটা করতে চাই, একটু এক্সপিরিয়েন্স হবে, জানবো এই আর কি। না না, সে তুমি তোমার মতন আগিয়ে নাও, পিডিএফ গুলো পেয়ে নাও, পিডিএফ গুলো সব নিজেকে রাখো, হলে তো ভালো কথা, না হলে পরের বছর তো অবশ্যই তুমি পাবে, কেন পাবে না? তো পড়াশোনা কি হচ্ছে বন্ধ না থাকলে ভালো, কন্টিনিউ করো। আজকে আজকে ইভলিউশন হুম। করাচ্ছি আজকে, হ্যাঁ এই দেখো এটা করাচ্ছি, এ দেখো এটা করছি, হ্যাঁ ওকে স্যার। ডিস্ট্রিবিউশন, ইভলিউশন, বায়োলজি, হ্যাঁ। সিস্টেমেটিক, বুঝতে পারলে? হ্যাঁ প্রথম স্যার। ক্লাস। বলো, কিছু ঠিক আছে বলবা? স্যার, কন্টিনিউ করুন, হ্যাঁ স্যার। আচ্ছা। দেখো তাহলে, তাহলে আবার আবার চলে আসো তাহলে ইভলিউশন। তাহলে ইভলিউশন কি প্রক্রিয়া? ইভলিউশন দেখো তাহলে চলো। দেখো, আচ্ছা বলো, প্রথম আচ্ছা দেখো, ক্লাসের মধ্যে কিন্তু দুবার করে রিপিট মানে রিভিশন করে দিই আমি ক্লাসের মধ্যে। আচ্ছা তুমি আমাকে এখনই বুঝালাম ইভলিউশন, এই ইভলিউশন এই কথাটি প্রথম মানে কোন বিজ্ঞানী মানে এই সম্বন্ধে ব্যাখ্যা দিয়েছিলেন, তার নামটা কি ছিল? এনিওয়ান? হারবার্ট স্পেন্সার। হারবার্ট এন্ড স্পেন্সার। হ্যাঁ, হার্বার্ট স্পেন্সার, হার্বার্ট স্পেন্সার কিন্তু হারবার্ট এর নাম। স্পেন্সার স্যার যদি কোনো একটাই। কোশ্চেন থাকে, হ্যাঁ হেকলে দিল, ট্রান্সলি দিল, এরকম থাকে, কে প্রথম বা এই বিবর্তন সম্বন্ধে ব্যাখ্যা দিয়েছিল, তখন কিন্তু এরকম একটা কোশ্চেন থাকে 9-10 এর উপরে বেস করে, তাহলে এর অ্যান্সার কি? হার্বার্ট স্পেন্সার। আচ্ছা, ইভলিউশন কি? এটা কি 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 এটা এটার মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে? ইভলিউশনের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে? স্যার এটা এটা কি গতিশীল দ্রুত এবং প্রক্রিয়া? মন্থর। দ্রুত? গতিশীল ও মন্থর। গতিশীল? মন্থর। দ্রুত মন্থর ও গতিশীল গতিশীল। এক নম্বর, দ্রুত গতিশীল 2 নম্বর কি? মন্থর? মন্থর ও গতিশীল। অবিরত? 3 নম্বর একমুখী, একমুখী, মন্থর, গতিশীল, কোনটা হবে রাইট আনসার? লাস্টেরটা স্যার। 3 নম্বর। 3 নম্বর, এটা একটা একমুখী, মন্থর এবং কি গতিশীল। ওকে, নেক্সট। তাহলে দেখো 3 নম্বর ইজ রাইট অ্যান্সার ছিল, তাই না? দেখো ইভলিউশন শব্দটি কোথা থেকে আছে দরকার নেই, প্রয়োজন নেই। ইভলিউশন বিবর্তন সংখ্যা কি হবে? এটা অবভিয়াসলি মন্থর হবে, অবিরাম হবে, মানে কন্টিনিউ হবে। গতিশীল পরিবর্তন, যেখানটা জীবের উন্নতর বৈশিষ্ট্যকে আয়ত্ত করে গঠনগত জটিলতা, কর্মদক্ষতা বৃদ্ধি করে, ক্রমাগত উন্নত এবং জটিল প্রজাতির উদ্ভব করে। বুঝতেই পারছো, আস্তে আস্তে কি জটিল প্রজাতির উদ্ভব করে, সিম্পলিফাই থেকে কি, সিম্পলি থেকে কি আস্তে আস্তে অ্যাডভান্স ফিচারের সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে আমরা বলবো, এই প্রসেসকে বলবো বিবর্তন। ওকে, এবং এখানটা করে আহ, দেখো এখানটা করে কিছু কোশ্চেন থাকে, এখানে নিচে আসো, এগুলি তোমরা একটু দেখে নিও, যেগুলো মেন মেন জায়গাগুলো আমি আসছি। দেখো দেখো বিজ্ঞানী, দেখো কিছু মন্তব্য, বিবর্তন থেকে কিছু মন্তব্য থাকে। এই মন্তব্য নিচে এই কথাটি কোন বিজ্ঞানী বলেছে, এগুলো পুরো টোটালি 9-10 এর উপরে ভিত্তি করে বলছি, কোন বিজ্ঞানী বলেছে, তখন কিন্তু কোশ্চেন থাকে। দেখো এই যে যে তুমি ওই যে ডবজন্সকি, ডবজন্সকি কে বলবে? ডবজন্সকি আমরা পড়েছি, এনার সম্বন্ধে পড়েছি, ইনি হচ্ছে ডবজন্সকি কি মানে কি করেছিল, দেখেন তো ইনি ফেমাস ছিল, কে বলবে? ডবজন্সকি মেয়ার, মনে আছে কারো? আমি ট্যাক্সনের উপর পড়িয়েছিলাম, মনে আছে? মনে দেখো কিছু? ক্লাসিফিকেশন, না, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন না, স্পিসিস কনসেপ্ট। বায়োলজিক্যাল বায়োলজিক্যাল কনসেপ্ট। স্পিসিস। হ্যাঁ, তো দেখো এই ডবজন্সকি কিন্তু এটা কথা বলেছে, নাথিং ইন বায়োলজি মেক সেন্স এক্সেপ্ট ইন দ্য লাইট ইভলিউশন। এই মন্তব্যটা কিন্তু কিন্তু ইনি কিন্তু করেছে। যদি কোশ্চেন থাকে তাহলে কিন্তু এটা কিন্তু রাইট অ্যান্সার হবে। দেখো কিছু কিছু টার্ম থাকবে, সেই টার্ম থেকেও কিন্তু কোশ্চেন থাকবে তোমাদের। নেক্সট, এবার দেখো জেনোফেন্স। জেনোফেন্স দেখো, বিজ্ঞানী জেনোফেন্স, তিনি কিন্তু প্রথম মানে তিনি হয়ে দেখো প্রথম ধারণা দেয় প্রায় 5ম শতাব্দীর জীবাশ্ম সম্পর্কে, কি দেয়? যারা যারা যার সাহায্যে তিনি প্রাচীন কালের জীব এবং বর্তমান জীবের মধ্যে পার্থক্য দেখান। মানে যদি কিছু কোশ্চেন থাকে, আশা করি খুব কম থাকবে, বাট দেখে রাখো যে প্রথম বিজ্ঞানী যিনি হচ্ছে জীবাশ্মকে সম্পর্কে একটা মন্তব্য দেয় যে প্রাচীন কালের জীব আর বর্তমান জীবের মধ্যে একটা পার্থক্য থাকবে, মানে এদের মধ্যে কিছু না কিছু ক্যারেক্টার চেঞ্জ থাকবে, যেগুলো হচ্ছে কিছু কিছু হাইলাইট ক্যারেক্টার থাকবে, যেগুলোর মধ্যে পার্থক্য থাকবে, হ্যাঁ ডিস্টিংগুইশ ফিচার্স থাকবে। সেটি কোন বিজ্ঞানী করে? বিজ্ঞানী জেনোফেন্স বলেছে। স্টার, ঠিক আছে। দেখো এই যে এর আগের দিনে তোমাদের মকে আমি লাইভে, মকে ছিল না, বলো চার্লস ডারউইন।
চার্লস ডারউইন বইটার নাম কি? অনেক সময় এই ইজি কোশ্চেন 2016 সালের কিন্তু ইজি কোশ্চেন কিন্তু আসা। তো চার্লস ডারউইনের এই বইটা নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। পুরো নামটাই দরকার, ঠিক আছে? যদি কোনো কোশ্চেন থাকে অন দ্য অরিজিন অফ স্পিসিস, সেটা কিন্তু ভুল হবে অপশন থাকলে। এর সঠিক অ্যান্সার কি হবে? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। আচ্ছা, এবার দেখো আমরা একটুখানি মহাবিশ্ব সম্বন্ধে পড়বো। হ্যাঁ, একটুখানি এর সাথে রিলেটেড, যে দেখো আমরা যেখানটা বসবাস করি তাকে আমরা কি বলবো? মিল্কি ওয়ে। যে গ্যালাক্সিতে আমরা বসবাস করি, যে গ্যালাক্সির মধ্যে সৌরজগৎটা রয়েছে, সেই গ্যালাক্সিটার নামটা কি? আকাশগঙ্গা। তারপরে অনেক সময় অনেকেই বলে মন্দাকিনী বলা হয়, হচ্ছে মন্দাকিনী বলা হয়, অথবা হচ্ছে মিল্কি ওয়েও বলে, ঠিক আছে? ইংলিশে মিল্কি ওয়ে, বাংলায় আকাশগঙ্গা বলা হয়। হ্যাঁ, এবং দেখো পৃথিবী দেখো আমাদের সৌরজগতে কেন্দ্র করে সূর্য অবস্থান করছে। পৃথিবী সূর্যের দেখো 29.6 কিলোমিটার গতিতে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। এটা জাস্ট একটু টার্মটা জেনে রাখো, আর কিচ্ছু না। হ্যাঁ, অনেক সময় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত মিনিট লাগে? 8 মিনিট 20 সেকেন্ডের মতো সময় লাগে। এটা একটু জেনে রাখো, ঠিক আছে? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত হয়? এর মধ্যেই পড়ছে, যেহেতু এখানটা করে এটা ইভলিউশন ক্লাস, এর মধ্যে কিছুটা টার্ম এখানটা করে পড়ছে, ঠিক আছে? জাস্ট একটু দেখে রাখো, হালকা আইডিয়া করে রাখো। অ্যান্সার কি হবে? 149। 149 মিলিয়ন কিলোমিটার। দেখো 149 থাকবে, যদি থাকে পয়েন্ট পয়েন্ট থাকে 148.7 হয়। দেখো এই পৃথিবীতে 3টে স্তর থাকে। উপরে যেটা আমরা হচ্ছে দেখো যে ব্যারিস্ফিয়ার বলবো বা ব্যারিমন্ডল বলবো, তারপরে দেখো পাইরোস্ফিয়ার। এ দেখো, যদি কিছু বলা হয় পাইরোস্ফিয়ারকে কি বলা হয়? অ্যান্সার কি হবে? ম্যান্টেলকে বলা হয়। ম্যান্টেল হচ্ছে পাইরোস্ফিয়ার। কেন্দ্রের বাইরের দিকে যে ঘিরে যে আবর্তন থাকে তাকে আমরা কি বলবো? ম্যান্টেল, ঠিক আছে? ম্যান্টেল দেখো দুটো হয়, দেখো নিম্ন হয়, ঊর্ধ্ব হয়, ঠিক। এখানে ছবিটা দেখো, সব খুব ভালো মতন বুঝতে পারবে। দেখো মাঝখানের আমরা অন্তঃকেন্দ্রমণ্ডল, যাকে আমরা কোর বলবো। তারপরে দেখো বহির কেন্দ্রমণ্ডল রয়েছে। তারপরে দেখো উপরে দেখো একটা লেয়ার রয়েছে যেখানটা করে লাভা টাভা থাকে, সেখানটায় কি ম্যান্টেল বলবো। তার উপরে একদম লাস্টের যে লেয়ার থাকে তাকে আমরা কি বলবো? কাস্ট। এই কাস্টের উপরের যে লেয়ারটাকে আমরা লিথোস্ফিয়ার বলবো, যেখানটায় মানুষ বসবাস করে। দেখো একদম বাইরের দিকে হচ্ছে স্তরটাকে আমরা বলবো লিথোস্ফিয়ার। বাইরে যে শুষ্ক পাথরের যে স্তরটা থাকে তাকে আমরা লিথোস্ফিয়ার। এখানটা লিথোস্ফিয়ারে থাকে সিলিকা। এটা কিন্তু এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, লিথোস্ফিয়ারে কোন উপাদানটা থাকে? এর অ্যান্সারটা কি হবে? সিলিকা, ঠিক আছে? অ্যালুমিনিয়াম থাকবে না, অ্যালুমিনিয়াম থাকলেও অবশ্যই অ্যান্সার দিবা, কিন্তু এর অ্যান্সার কি? সিলিকা। এর উপরে কি আছে দেখো? হাইড্রোস্ফিয়ার। হাইড্রো মানে ওয়াটার। দেখো তার উপরে যে লিথোস্ফিয়ার উপরে যখন হচ্ছে যে ওয়াটার কন্টেনিং বডি থাকে সেটাকে আমরা হাইড্রোস্ফিয়ার বলবো। আর বাইরে কি আছে? অ্যাটমসফিয়ার রয়েছে। অ্যাটমসফিয়ার দেখো, অ্যাটমসফিয়ার, টোপোস্ফিয়ার, ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আর লাস্টে কি থাকে? এক্সোস্ফিয়ার। নেক্সট দেখো এখানটা করে জাস্ট একটু আইডিয়া নাও। এই যে যে পৃথিবী যে উৎপত্তি, আমরা কেন আমরা এগুলো পড়ছি কেন? আমাদের হচ্ছে এখনই যে মানুষের যে জীবের যে উৎপত্তি, ইভলিউশন কি করে এসছে সেটা আমরা এখনই কোয়া সার্ভেট, প্রোটোবায়ন কি, এগুলি কিন্তু এখনই আসবে। ওপারেন এবং হেলডেনের যে হচ্ছে বিবর্তন, যে তাদের যে তত্ত্ব ধারণা, তাদের যে এক্সপেরিমেন্ট, সেটা করতে গেলে এটা একটু লাগবে। জাস্ট দেখো, আমি দেখ একটুখানি আইডিয়া করে আমি তোমাকে বলছি। দেখো আমাদের যে সৌরজগতের সব প্রথমে প্রথমে হচ্ছে বিজ্ঞানী প্রথমে নেবুলি থিওরিটার উপরে বেশি লোকে হচ্ছে অ্যাডাপ্ট করে, ঠিক আছে? তখন হচ্ছে অত বেশি যে হচ্ছে অধ্যয়ন ছিল না, ওকে? কসমোলজির উপরে বেশি অধ্যয়ন ছিল না। তারপরে আস্তে আস্তে বিগ ব্যাং বিগ ব্যাং থিওরি, যেটা কি বলছে? পৃথিবী সৃষ্টি হয়ে সৌরজগৎটা সৃষ্টি হয়েছে আহ একটা মাত্র আগে না। এই যে নেবুলা থিওরি জিনিসটাকে আমি তোমাকে বলছি। আগে ছিল হচ্ছে এরা বলছে, এই থিওরি থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবী এই সৌরজগৎটা সৃষ্টি হচ্ছে, আগে ছিল হচ্ছে কিছু না কিছু হচ্ছে তোমার গ্যাস ছিল, এবং হচ্ছে কি পাথর, রক, এবং হচ্ছে গ্যাস। এগুলি কি হচ্ছে? এগুলি থেকে আস্তে আস্তে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে মহাকাশের উপরে। যে আস্তে আস্তে কি হচ্ছে? এই টোটালি সৌরজগৎ, সূর্য, আর তারপরে হচ্ছে বিভিন্ন রকমের নক্ষত্রগুলি, তারপরে হচ্ছে যে প্ল্যানেট রয়েছে, এই প্ল্যানেট গুলি তৈরি হয়েছে। এটা প্রথমে এটাকে বেশি লোকে জোর দেওয়া হয়। হ্যাঁ, এই যে 1755 সালে বিজ্ঞানী ক্যান্ট, হ্যাঁ এই ক্যান্টকে হচ্ছে দেখো ক্যানের যে থিওরিটা, এটাকে বেশি হচ্ছে নেবুলি থিওরি বলা হয় বা নেবুলি হাইপোথিসিস বলা হয়। এটাকে বেশি প্রথমে সবাই অ্যাডাপ্ট করে, বিভিন্ন রকম বিজ্ঞানীরা অ্যাডাপ্ট করে, গ্রহণযোগ্যতা পায়। পরবর্তী ক্ষেত্রে আরো বেশি গ্রহণযোগ্যতা হয়। বিজ্ঞানী দেখো এই যে নামটা দেখতে পাচ্ছ, হচ্ছে ল্যাপ্রেস। তিনি কিন্তু ইনার যে থিওরির উপরে, এই হাইপোথিসিসের উপরে বেশি জোর দেয়, হচ্ছে হ্যাঁ এটাই হয়েছিল।
এটাই ছিল, কোনো অসুবিধা নেই, এরকমই ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই তত্ত্বটাকে, এই ধারণাটাকে, হাইপোথিসিসটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না। কেননা পরবর্তী ক্ষেত্রে আসে বিগ ব্যাং থিওরি। এটা কি, জিনিসটা কি, মানে বলছে কি যে এটাই যে বলছে আগে একটা বড়, মানে পৃথিবী মহাকাশে একটা বড় একটা পাথর ছিল, মানে বড় একটা স্টার ছিল। সেই স্টারটা কি হয়েছে, স্টারটা হচ্ছে ভেঙে গিয়ে টুকরো টুকরো খন্ডে খন্ডে হয়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। যে মাধ্যাকর্ষণ শক্তির ফলে তারা একত্রে পুঞ্জীভূত হয়ে একটা সুন্দর, মানে যেটা সব থেকে বড় খণ্ডটা সেটা হচ্ছে সূর্য, তার থেকে একটা ছোট খণ্ড, তার পাশাপাশি মাধ্যাকর্ষণ শক্তির কারণে বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, এরকম তার মাধ্যাকর্ষে বড় খণ্ডের চারিদিকে কি ছোট ছোট খণ্ডগুলি মাধ্যাকর্ষণ শক্তির কারণে এরা কি একত্রে কি হয়, একটা সৌরজগৎ সৃষ্টি করেছে। এইটাই হচ্ছে পরবর্তী ক্ষেত্রে বেসিক গ্রহণযোগ্যতা পায়। আজও গ্রহণযোগ্যতা পেয়েছে ওই বিগ ব্যাং থিওরি। তাহলে আগে কি থিওরি ছিল এটা জেনে রাখো, নেবুলি হাইপোথিসিস। এটা প্রথমে ছিল একদম কে করেছে, বিজ্ঞানী ক্যান করেছে, ল্যাপ্লেস করেছে। আর নতুন কি করেছে, নতুন নতুন তোমার হচ্ছে বিগ ব্যাং থিওরি, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে এই বিগ ব্যাং থিওরির উপরে হচ্ছে যিনি হচ্ছে নামটা দিয়ে মনে পড়ছে না, উনিও কিন্তু এর উপরে মানে যে সেই হুইল চেয়ারে বসে দেখবে একজন হচ্ছে সায়েন্টিস্ট আছে, যাই হোক নামটা মনে পড়ছে না, যাই হোক মনে করতে পারে। আহ কি নাম ছিল, তো ইনি কিন্তু এর উপরে বেশি জোর দেয়। হ্যাঁ, উনি বলছে কি বর্তমানে যে 2025-এ, মানে 2024-এ এসে তিনি বলছে হ্যাঁ এটাই হচ্ছে আগে ছিল, এটাই হচ্ছে গ্রহণযোগ্যতা, এটাই হচ্ছে বিভিন্ন ধরনের ধারণা দেয়, এটাই হচ্ছে, হ্যাঁ এটা এর প্রভাবেই পৃথিবী, সূর্য, সৌরজগৎ সৃষ্টি হয়েছে। এরপরে এরপরে দেখো আসছে আমাদের প্রাণের, মানে জীবনের উৎপত্তি। জীবন কি, প্রাণ কি? দেখো এটি একটা কি অন্তর্নিহিত ক্ষমতা, যেখানটা করে অনেকে জীবন জিনিস কি, লাইফ কি, আমি জীবনটা দিয়ে দেবো, হ্যাঁ জীবন দেবো। তো জীবনটা কি আসলে, জীবন জানতে হবে জীবনটা কি। জীবন এক ধরনের কি ক্ষমতা, হ্যাঁ, যেখানটা করে একটা জৈবনিক প্রক্রিয়া, যেখানটা করে হচ্ছে বৃদ্ধি, পুষ্টি, চলন, গমন, জনন, সবকিছু পন্থাগুলি থাকে, সম্পূর্ণ হয়, ক্রিয়াকলাপ সম্পূর্ণ হয়, সেটাকে আমরা বলবো প্রাণ বা জীবন। দেখো, এইবার দেখো বায়ো বায়োপয়াসিস জিনিসটা কি, দেখো যে পদ্ধতির মাধ্যমে জড় পদার্থ থেকে সজীব পদার্থের সৃষ্টি হয় তাকে আমরা বায়োপয়াসিস বলবো। ওকে, নেক্সট। আচ্ছা, এবার একটু দেখো এইখানটা করে দেখো, বিজ্ঞানী দেখো হাক্সলে, এটা ইনার নামটাও খুব ইম্পর্টেন্ট, বিজ্ঞানী হাক্সলে। তিনি বলছে অ্যাবায়োজেনেসিস কথাটা কিন্তু তিনি কিন্তু কথাটা দিও, তিনি বলছে দেখো এই যে যখনই বায়োজেনেসিসের বিষয়টা আসে, বায়োপয়াসিস জিনিসটা যখন আসে, মানে জড় বস্তু থেকে যখন কোন জীবের উৎপত্তি হয়, সজীব পদার্থের উৎপত্তি হয়, তখন কিন্তু এই বিজ্ঞানী, এই টি.এইচ হাক্সলে, তিনি কিন্তু এই পদ্ধতিটাকে বলে অ্যাবায়োজেনেসিস বিষয়। অ্যাবায়োজেনেসিস মানে কি, জড় পদার্থ থেকে যখন কোনো প্রাণের উৎপত্তি হয়, তিনি তখন নামটা চেঞ্জ করে নিজের ধারণা দেয়, নাম দেওয়া হয় অ্যাবায়োজেনেসিস। তাহলে বায়োজেনেসিস জিনিসটা কি, বায়োপোয়েসিস একই ব্যাপার, বায়োপোয়েসিস আর দেখো অ্যাবায়োজেনেসিস, ঠিক আছে, দুটো জিনিসটা কি একটু দেখো, একই জিনিস কারা কারা দিয়েছে। এটা প্রথমে ওটাকে বলা হয়, পদ্ধতিকে বলা হয় বায়োপোয়েসিস, আর এটাকে বলা হয় অ্যাবায়োজেনেসিস। একদম ফার্স্ট ক্লাসে পড়ে সেই প্রথম সে জীবনের উৎপত্তি সম্বন্ধে পড়ছো। নেক্সট, এবার দেখো এই যে যে থিওরি দা দেখো, স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব, মানে যত দিন যাচ্ছে না তত বেশি কি হচ্ছে, বিভিন্ন রকমের বিজ্ঞানীরা কি হচ্ছে অধ্যয়ন করছে, তারা কি হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে মানে গবেষণা কিন্তু আগাচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন রকমের মতবাদ দেয়। যে দেখো তার মধ্যে দেখো বিজ্ঞানী দেখো অ্যারিস্টটল অ্যারিস্টটল মনে করছেন যে মাছ, ব্যাঙ, ইঁদুর, যত পোকামাকড় রয়েছে সব মাটি বা নোংরা থেকে তৈরি হয়। তিনি মনে করেন যে কৃমি জন্ম নেয় জীব জীব জন্তুর মল থেকে। মানে ইনারা আস্তে আস্তে কি হচ্ছে, বিভিন্ন রকমের তত্ত্ব, বিভিন্ন রকমের মতবাদ তারা কিন্তু প্রকাশ করছে। কেননা প্রথম একদম সারিতে যখন হচ্ছে এগুলি সম্বন্ধে এত বেশি কারো আইডিয়া ছিল না, তখন তারা কিন্তু এসে এই আইডিয়াটা দিচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, ইভলিউশন কি হচ্ছে, সম্বন্ধে আরো বেশি নলেজ জানাচ্ছে। নেক্সট, এরপরে এইটা দেখো খুব ইম্পর্টেন্ট, এটা এখানে এটা খুব ইম্পর্টেন্ট। দেখো আহ দেখো বিজ্ঞানী দেখো, দেখো এটা দেখো রিক্টার, রিক্টার তো এই যে বিজ্ঞানী রিক্টার প্রথম দেখো প্রাণের বহির্জাগতিক সৃষ্টি সমন্বিত ধারণা দেয়। ইম্পর্টেন্ট স্টার, এর আগের দিন একটা কোশ্চেন ছিল ইভলিউশন থেকে, এই রিক্টারের নামটা অনেকেই ডারউইন বলছিল, কিন্তু অ্যান্সার ছিল রিক্টার। তো দেখো এই রিক্টার প্রথম প্রাণের বহির্জাগতিক সৃষ্টি সম্বন্ধে কিন্তু ধারণা দেয়। তিনি তিনি বলেন কি, পৃথিবীতে প্রাণ এসেছে বাইরে থেকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের কসমস, হ্যাঁ বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে পড়াশোনাকে আমরা কসমোলজি বলা হয়, ঠিক আছে। তাই কসমস কোথা থেকে আসছে, বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে, ইউনিভার্স সম্বন্ধে পড়াশোনাকে আমরা কসমোলজি বলা হয়।
যে কোনো অংশে থেকে কসমোজোয়া নামক এক ধরনের রেণু সদৃশ্য পদার্থ প্রাণের সৃষ্টি করেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্টার 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 স্টার। তো তোমাকে কি একটা কোশ্চেন, তোমাদের এমসিকিউ কোশ্চেন ছিল, তুমি 9-10 এসএলএসটি হিস্ট্রি কোশ্চেন ছিল, যে যে বলছে যে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হচ্ছে, পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছে এক ধরনের বহির্জাগতিক রেণু থেকে, স্পোর থেকে। এই তত্ত্বটি, এই মতবাদটি কে দিয়েছে প্রথম? তখন কিন্তু তখন কিন্তু নামটা হবে কিন্তু হচ্ছে রিক্টার। ইম্পর্টেন্ট নাম। স্টার। পোপারডিন হবে না, হেলডেন হবে না, ডারউইন হবে না, ল্যামার্ক হবে না, তখন কি রিক্টার হবে। ট্রান্সলে হবে না, হ্যাকলে হবে না, কিচ্ছু হবে না, অ্যান্সার কি রিক্টার হবে। স্টার। এটা কিন্তু কোশ্চেন একটা, আরেকটা স্টার দিয়ে দিচ্ছি, স্টার। ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং দেখো এই যে বাইরে থেকে অন্য গ্রহ থেকে যে আসা রেণু বা বীজ, দেখো বীজের মতন পদার্থকে আমরা প্যানস্পার্মিয়া বলি, প্যানস্পার্মিয়া বলি, বা এটাকে আমরা স্পোর থিওরি বলি। তিনি মন্তব্য দিয়ে, এনার নাম হচ্ছে, ইনার তত্ত্বটাকে আমরা বলি স্পোর থিওরি। আর এই যে বীজের যে বীজটাকে বা রেণুটাকে আমরা কি বলবো? প্যানস্পার্মিয়া। কোশ্চেন থাকতেই পারে, প্যানস্পার্মিয়া কি, প্যানস্পার্মিয়া কি, এ বি সি ডি, অপশন কোনটা হবে? আচ্ছা, কসমোলজি আমি এখনই বললাম, ইউনিভার্স সম্বন্ধে পড়াকেই বলা হয় কসমোলজি। আর যখন কসমোগনিটা কি, যখন কি যে তত্ত্বের মাধ্যমে বিশ্ব ইউনিভার্সের উৎপত্তি আর বিবর্তনের সম্বন্ধে আলোচনাকে আমরা বলবো কসমোগনি। ওকে, একটু টার্মগুলো দেখে রাখো দরকার আছে, এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট। স্টার একটা বলছি, কোশ্চেন থাকে এখান থেকে। তো আবার বলছি যে হচ্ছে বাইরে থেকে প্রাণের উৎপত্তি হয়েছে, ক্লাসের মধ্যে মুখস্থ করা, প্রাণের উৎপত্তি হয়েছে বাইরে বহির্জাগতিক রেণুর মাধ্যমে বা বীজের মাধ্যমে, এই তত্ত্বটি নিচের কোন বিজ্ঞানী প্রথম মতবাদ দেয়? তখন কিন্তু অ্যান্সার হবে রিক্টার। আর এই রেণুটাকে, বীজটাকে বলা হয় প্যানস্পার্মিয়া। স্টার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এর সপক্ষে অনেকেই যুক্তি দিয়েছে আর বিপক্ষে যুক্তি দিয়েছে, তো প্রয়োজন নেই। এরপরে দেখো, দেখো একটা বিগ ব্যাং থিওরি তুমি পড়লে, তারপরে তুমি এখানটা পড়লে কি স্পোর্ট থিওরি পড়লে, আগেরটা কি দেখলে তুমি হচ্ছে দেখো বিভিন্ন রকম বিজ্ঞানীরা বিভিন্ন তার সাপেক্ষে কন্টিনিউয়াস কিছু থিওরি তারা কিন্তু দেয় তারা। এরপরে দেখো এখানটা করে আছে ভাইরাস থিওরি। জাস্ট একটুখানি টার্ম দেখে না, খুব প্রয়োজন নেই, এটা বেশি গ্রহণযোগ্যতা পায়নি, এটা গ্রহণযোগ্যতা পায়নি। এখানটা কি করে বলছে এনামুল হক, দেরি করে কেন গো, দেরি করে কেন আসছো? আচ্ছা দেখো, ভাইরাস হলো জীব জলের মধ্যবর্তী বস্তু। অনেকে বলছে যে ভাইরাস থেকেও জীবের উৎপত্তি হয়, কারণ ভাইরাসকে আমরা একদমই প্রিমিটিভ ক্যারেক্টারের মধ্যে পড়ে। যা কিছু হচ্ছে ভাইরাস থেকে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে ফাঙ্গি, তারপরে অ্যালগি, তারপরে বায়োফাইট, এরকম করতে করতে যে এক সময় আছে মানুষের উৎপত্তি, জীবের উৎপত্তি হয়েছে। এই এই তথ্যটা দেওয়া হয়, বাট এই তথ্যের উপরে বেশি তেমন কিছু কেউ অতটা বেশি গ্রহণযোগ্যতা পায়নি। এরপরে এরপরে এই যতটা দেখে নাও, দেখো হচ্ছে সায়ানোজেন। এটা একটা ভালো। সায়ানোজেন বিজ্ঞানী দেখো প্লুগার, বিজ্ঞানী প্লুগার তিনি বলছে কি, দেখো পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। তখন পৃথিবীতে দেখো বিভিন্ন রকমের যে গ্যাস, যে কার্বন, নাইট্রোজেন, এদের মানে পরস্পরের মধ্যে কি বিক্রিয়া করে এক ধরনের জটিল কমপ্লেক্স সৃষ্টি করছে। এটাই তুমি পড়বে, এটাই তুমি পড়বে। তিনি এই যে এই থিওরিটা তিনি দিয়েছেন, এর উপরেই ভিত্তি করে আমরা দেখবো ওপারিন এবং হেলডেনের যে এক্সপেরিমেন্ট, হ্যাঁ, যা বলছে কিভাবে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে, কিভাবে প্রাণের উৎপত্তি হচ্ছে, তো আমরা পড়বো। কিন্তু তার আগে দেখো সায়ানোজেন কথাটা বিজ্ঞানী প্লুজার তিনি কি বলছে, তিনি বলছে যে আগে পৃথিবীতে অত বেশি গরম টরম ছিল না, একদম মানে কোল্ডেস্ট ঠান্ডা ছিল। এখানটা করে বিভিন্ন রকমের যে বায়ুমণ্ডলে কার্বন, নাইট্রোজেন, হ্যাঁ, যে তোমার মানে তোমার হচ্ছে বাকি বাকি যেগুলি গ্যাসগুলি রয়েছে, হিলিয়াম, হাইড্রোজেন রয়েছে, এরা পরস্পরে যুক্ত করে একটা কি হয় সায়ানোজেন, যুক্ত করে জটিল একটা কমপ্লেক্স যৌগ সৃষ্টি করছে, তাকে আমরা সায়ানোজেন বলবো। এই সায়ানোজেন থেকে প্রোটোপ্লাস্টের সৃষ্টি হয়। একটা কোশ্চেন থাকে, এই কোশ্চেনটা আসা কোশ্চেন, তোমরা অবশ্যই বলতে পারবে, আমি তোমাদের এই প্রশ্নটা নিয়ে রাখছি, যে পৃথিবীতে ইভলিউশন যখন, যে এই যে পৃথিবীর যখন উৎপত্তি হয়, জীবের যখন উৎপত্তি হয়, তখন বলা হয় বায়ুমণ্ডলে সব ধরনের গ্যাসের কথাই বলা আছে, কিন্তু অ্যাটমসফিয়ারে একটা গ্যাসের উপস্থিতি দেখা যায় না। এই গ্যাসটার নামটা কি? অক্সিজেন স্যার। ভেরি গুড, অক্সিজেন। হ্যাঁ, স্টার। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু অলরেডি আসা কোশ্চেন। ঠিক আছে, তুমি যে এবার আচ্ছা বলো, আমরা যে যেখানটা করে লিথোস্ফিয়ারে, লিথোস্ফিয়ারে লিথোস্ফিয়ারে কোন উপাদানটা বেশি থাকে? এখনই পড়লে সিলিকন। সিলিকা। সিলিকন। স্টার। এটাও পরীক্ষায় কোশ্চেন থাকে। তুমি এখনই পড়লে
দেখো এখনই কি বললে যে বাইরে থেকে যে স্পোর থিওরি, বাইরে থেকে যে একটা বহির্জাগতিক ভাবে স্পোর এসছে মানে রেণু এসছে বা বীজ এসছে, যার ফলে কি হচ্ছে লাইফ মানে জীবনের উৎপত্তি হচ্ছে। এই যে এই মন্তব্যটা, এই বক্তব্যটা কোন বিজ্ঞানী প্রথম ধারণা দেয়, তার নামটা কি ছিল? বিজ্ঞানী রিক্টার। রিক্টার। প্যানপার্মিয়া যেটা। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো বলো? স্পোর থিওরি। থিওরির নাম হচ্ছে স্পোর থিওরি। আর এই বীজটাকে কি বলবো, এই সিডটা বা স্পোরটাকে আমরা কি বলবো এখনই বললে বলো? প্যানপার্মিয়া। স্প্যানস্পার্মিয়া। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, অ্যাবায়োজেনেসিস, অ্যাবায়োজেনেসিস এই মন্তব্যটা, এই 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 কথাটা, এই টার্মটা প্রথম কে নিয়ে আসে মনে আছে? বিজ্ঞানী হাক্সলে। বিজ্ঞানী হাক্সলে। বাহ, ভেরি গুড, বিজ্ঞানী হাক্সলে। ঠিক আছে, তারপরে দেখো চলে আসছে ক্যাটাস্ট্রফিক। ক্যাটাস্ট্রফিক মানে দেখো, ক্যাটাস্ট্রফি মানে কি, কোনো কিছু ভাঙা, ধ্বংস হয়ে যাওয়া। তাহলে এই দেখো এখান থেকে কি বলছে, দেখো বিজ্ঞানী, দেখো জর্জ ক্রোভিয়ার, তারপরে দেখো অরবিক, অরবিক নিয়ে এরা কি করছে, বলছে কি পৃথিবীর এই যা কিছু সব উৎপত্তি হয়েছে, কোনো অজৈব বস্তু হঠাৎ একটা ব্লাস্টিং হয়েছে, হঠাৎ ভেঙে ভেঙে গেছে, দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে, আস্তে আস্তে সেখান থেকে মানে এই অজৈব বস্তু থেকে আস্তে আস্তে কি হচ্ছে, যে এই ধ্বংসপ্রাপ্ত জিনিস থেকে আস্তে আস্তে নতুন জীবের উৎপত্তি হচ্ছে। এটাকেও এনারা বলে, কিন্তু এটাও বেশি গ্রহণযোগ্য, দেখো এটা দেখো নিচে দেখো, এটাও বেশি, অত বেশি গ্রহণযোগ্যতা পায়নি। নেক্সট, আচ্ছা যাকে আমাদের সিলেবাসে রয়েছে, এই যে এই যে আসছেন তার নাম দেখো, তার নাম ওটা আসছে, এটা দেখো সিলেবাসে এখান থেকে কিন্তু একটা নাম্বার কিন্তু তুমি কিন্তু ক্যারি করতে, এক নাম্বার থাকবে এখান থেকে, কনফার্ম থাকবে এক নাম্বার। তো এবার দেখো প্রথম দেখো এই যে রাশিয়ান বিজ্ঞানী যার নাম হচ্ছে এআই ওপারিন 1923, এবং বিজ্ঞানী জেবিএস হেলডেন, তারা একটা থিওরি, এই যে প্রাণের উৎপত্তির সম্বন্ধে থিওরি ওকে উপস্থাপন করে। তাকে তাকে থিওরি অফ দ্য প্রোটোবায়োজেনেসিস বা প্রাণের রাসায়নিক উৎপত্তি তত্ত্ব বা কেমোজেনি উপস্থাপন কিন্তু করেন। তাহলে এই থিওরির নাম কি, ইম্পর্টেন্ট, থিওরি অফ প্রোটোবায়োজেনেসিস। বাংলা নাম দরকার নেই, ইংলিশ নামটা দরকার। নেক্সট, দেখে নাও তারা কেমন টাইপের দেখতে হয়। এইবার দেখো এখান থেকে পড়ো, হ্যাঁ। দেখো ওপারিন এবং হেলডেন এই তত্ত্ব মনে করেন যে, দেখো এখানটা করে দেখো, আমি জাস্ট বলছি। তো ইনারা কি বলেন, ইনারা বলছেন যে এই যে যে এই যে যে তখন সেই টাইমে একটা অ্যাবায়োটিক এবং বায়োটিক উপাদান রয়েছে, কম্পোনেন্ট রয়েছে, দেখো অজৈব এবং জৈব উপাদান রয়েছে। হ্যাঁ, এদের মধ্যে অনেক অনেক মাইক্রো মলিকিউলস গঠন করে এরা একত্রে। আস্তে আস্তে কি হচ্ছে, এদের মধ্যে বিভিন্ন রকমের কি হচ্ছে রিয়াকশন করে, মানে ছোট্ট ছোট্ট মানে বিভিন্ন রকমের গ্যাস বা অণুগুলি এদের মধ্যে রিয়াকশন করে কি আস্তে আস্তে সরল যৌগ সৃষ্টি করছে। সরল যৌগ আবার আস্তে আস্তে রিয়াকশন করে কম্বাইন হয়ে আস্তে আস্তে কি জটিল যৌগ সৃষ্টি করছে। হ্যাঁ, দিয়ে আস্তে আস্তে বিভিন্ন রকমের হাইড্রোকার্বন, হ্যাঁ হাইড্রোকার্বন আস্তে আস্তে সৃষ্টি করছে, হাইড্রোকার্বনেট সৃষ্টি করছে। আস্তে আস্তে কি হচ্ছে, সেগুলিকে আবার বিভিন্ন রকমের হচ্ছে এই ওরা বিভিন্ন রকমের চেন টাইপের ফর্মে সৃষ্টি করে কার্বোহাইড্রেট, তারপরে আস্তে আস্তে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, তারপরে আস্তে আস্তে কি হচ্ছে প্রোটিন। হ্যাঁ, এরকম ভাবে সৃষ্টি করছে। তারপরে আস্তে আস্তে মানে প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিডের কথা তারা ধারণা দেয়। তারপরে আস্তে আস্তে তারা কি বলছে, নিউক্লিক অ্যাসিড, যে ডিএনএ, যে ডিএনএ আরএনএ কিন্তু সৃষ্টি হচ্ছে। ডিএনএ আরএনএ সৃষ্টি হওয়ার পরে তারপরে আস্তে আস্তে প্রাণের উৎপত্তি হয়েছে। এই যে এই মতবাদ, এই মতবাদটা কিন্তু ইনারা কিন্তু দেয়। তো এই মতবাদের উপরে অনেক ডিবেট চলে, অনেক রকমের অনেকে গ্রহণযোগ্যতা, অনেকেই বলে না এরকম হয় না, আর অনেকেই বলছে অ্যাটলিস্ট লাস্টে কি বলছে, হ্যাঁ এটাই হচ্ছে ঠিক, এটাই ঠিক। নেক্সট দেখো এখানটা করে চলে আসো। দেখো এই লাইনে চলে আসো, বিজ্ঞানী ওপারিন এবং হেলডেন পানের জৈব রাসায়নিক, দেখো এই যে দেখো জৈব রাসায়নিক বায়োকেমিক্যাল, দেখো যে এই যে দেখো বায়োকেমিক্যালের উপরে ভিত্তি করে ইনার কিন্তু মতবাদ দেয়, ইম্পর্টেন্ট, দা জৈব রাসায়নিক উৎপত্তির ব্যাখ্যা দেয় বিজ্ঞানী ওপারিন এবং হেলডেন। চলো এখান থেকে দেখো, এখান থেকে তুমি বুঝতে পারো তখন কিন্তু অক্সিজেনের কি আবিষ্কার কিন্তু, বা অক্সিজেনের কিন্তু মানে সৃষ্টি কিন্তু, এই ধারণা কিন্তু তখন কিন্তু প্রথমে তারা কিন্তু দেন না, তারা কিন্তু দেন না, অক্সিজেনের অস্তিত্ব তখন ছিল না। ঠিক আছে, এবার দেখো বলছে কি কি বলছে, দেখো ওপারিন এবং হেলডেন এর মতে পৃথিবীতে আদিম পরিবেশ ছিল মুক্ত অক্সিজেন বিহীন। তারা একদম বলছে যে আগে ছিল, অক্সিজেন ছিল না, অর্থাৎ বিজারণ ধর্মী। কারণ অক্সিজেন থাকলে তো যারা জারণ ধর্মী হবে, হাইড্রোজেন রয়েছে, তাই এরা বিজারণ ধর্মী। তো এই পরিবেশে বিভিন্ন বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আদি জৈব যৌগ সৃষ্টি হয়।
মহাকাশে আল্ট্রাভায়োলেট রশ্মি, মহাজাগতিক রশ্মি, বজ্রপাত, তাপ প্রবাহ প্রভৃতি বিক্রিয়াতে ঘটতে সাহায্য করে। তোমাকে এর আগের দিন একটা কোশ্চেন করিয়েছিলাম, যে কোশ্চেনটা ছিল যে প্রাণের উৎপত্তি হয়েছে কার মাধ্যমে, দিয়ে আহ, আহ, উম, দিয়ে এখানে করে ছিল না, কোশ্চেনটা ছিল যে সূর্যালোকের, কি কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা ছিল যে তোমার হচ্ছে মানে সকল শক্তির মানে সকল প্রাণের উৎপত্তি প্রথম হ্যাঁ বলছি, আদিম আদিম জগতে মানে আদিম যুগে প্রাণের উৎপত্তি হওয়ার এই সৃষ্টির কারণ কি, নিয়ে অপশন ছিল সূর্য, 2 নম্বর ছিল মহাজাগতিক রশ্মি, 3 নম্বর ছিল বজ্রপাত, 4 নম্বর ছিল সবগুলি। অনেকেই বলছিল যে সূর্য, সকল শক্তির উৎস কি সূর্য এখন বর্তমানে, কিন্তু সেই টাইমে কি হবে অল অফ দিস। তাহলে এখানে দেখো একটা কোশ্চেন, ছোট্ট একটা টার্ম থেকে একটা কোশ্চেন চলে এলো, এমসিকিউ কোশ্চেন হয়ে গেল, যে মহাকাশে আল্ট্রাভায়োলেট রশ্মি, মহাজাগতিক রশ্মি, বজ্রপাত, তাপ প্রবাহ প্রভৃতিকে বিক্রিয়া ঘটানোর মাধ্যমে এই প্রাণের উৎপত্তি কিন্তু হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, প্রথমে দেখো হাইড্রোকার্বন, দেখো এই দেখো এখানে দেখো সব মিথাইল, এগুলোর সাথে জানো তো মিথাইল গ্রুপ, সিএইচ গ্রুপটা কি বলা হয় আমরা, মিথাইল গ্রুপ বলা হয়। এই মিথাইল গ্রুপ দেখো, দুটো মিথাইল গ্রুপ করে ইথাইল গ্রুপ হয়ে মানে ইথিলিন সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে 3টে হয়ে অ্যাসিডেনের সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে আরো বেশি হাইড্রোজেন যুক্ত হয়ে কি হচ্ছে, মিথেন তৈরি হচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে কি হচ্ছে আস্তে আস্তে কি কার্বন হাইড্রোজেনের সাথে বন্ডিং করে কি হচ্ছে মিথেন, হ্যাঁ বড় বড় ইথেন, প্রোপেন, বিউটেন, আস্তে আস্তে এগুলি সৃষ্টি হচ্ছে। মানে এরা 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 এই কনসেপ্টটা দিচ্ছে আস্তে আস্তে। দেখো তারপরে দেখো, এই দেখো হাইড্রোকার্বন অক্সি ও হাইড্রোক্সি, তারপরে দেখো আস্তে আস্তে দেখো এদের মধ্যে জল, এই ওয়াটার, আগে ছিল ওয়াটার ছিল, এই জলের মধ্যে কি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনটা কি হচ্ছে ভেঙে যাচ্ছে, ভেঙে কি কি হচ্ছে এই এই যে যে মিথাইল গ্রুপের সাথে এই হাইড্রোজেন এবং অক্সিজেন কি যুক্ত করছে, যুক্ত হয়ে বিভিন্ন রকমের মূলক যেমন অ্যালডিহাইড মূলক, ওএইচ মূলক, এরকম টাইপের আস্তে আস্তে কি হচ্ছে কমপ্লেক্স যৌগ সৃষ্টি করছে, মূলকধারী যৌগের সৃষ্টি করছে। এনারা কিন্তু এই তত্ত্বগুলি দিচ্ছে যে এই এরকম ভাবে হয়েছিল, এরকম ভাবে হয়েছিল। তারপরে দেখো আস্তে আস্তে এই যে যে অনেক কটা যেমন অ্যালডিহাইড, হ্যাঁ অ্যালডিহাইড, কার্বক্সিলিক, তারপরে অনেক মিথাইল গ্রুপগুলি একের সাথে বাউন্ড করে 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 আস্তে আস্তে কি হচ্ছে মানে ছোট্ট ছোট্ট চেনের মতন আস্তে আস্তে বড় চেনের সেটা শৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, দিয়ে সেখানটা কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের একটা সুন্দর একটা লম্বা চেন সৃষ্টি করছে, দিয়ে কি হচ্ছে কার্বোহাইড্রেট সৃষ্টি হচ্ছে। তারপরে কার্বোহাইড্রেট, অনেক কার্বোহাইড্রেট, সরল শর্করা, আস্তে আস্তে হচ্ছে ডাইস্যাকারাইড, হ্যাঁ আস্তে আস্তে পলিস্যাকারাইড সৃষ্টি হচ্ছে। ইনারা কিন্তু এই মতবাদগুলো ধারণা দেয়, তাহলে এইগুলি থেকে কিন্তু কোশ্চেন থাকবে কিন্তু, হ্যাঁ ডিরেক্টলি ফ্ল্যাট কোশ্চেন থাকবে না, সব কিন্তু সাজেস্টিভ কোশ্চেন থাকবে। তোমাকে ওই ডেসক্রিপশনে খুব বড় বড় টাইপের কোশ্চেন থাকবে, মানে উত্তর মানে কোশ্চেন থাকবে 1 লাইনের, উত্তর থাকবে 2 লাইনের, ঠিক আছে, 4টে অপশন থাকবে, 4টে অপশন থেকে 2 লাইনের থাকবে। এই তোমাকে কনসেপ্ট থেকে কিন্তু বলতে হবে যে কোনটা কোনটার সাথে কোনটা রাইট আনসার। তো কোশ্চেন থাকবে 1 লাইন কিন্তু, বা তোমার অ্যান্সার গুলি কিন্তু ABCD থাকবে, একটুখানি লেন্দি থাকবে। দেখো এরপরে দেখো বলছে কি যে না এটাই থেমে যায়নি, এটা থেমে যায়নি, তারপরে বলছে কি দেখো অনেক কটা অ্যাসিড দেখো অ্যালডিহাইড গ্রুপ, হ্যাঁ অনেক কটা অ্যালডিহাইড গ্রুপ, কার্বক্সাইলিক গ্রুপ, এই গ্রুপগুলি কি হচ্ছে যুক্ত হয়ে আস্তে আস্তে কি হচ্ছে ডবল বন্ড, সিঙ্গেল বন্ড আছে, ট্রিপল বন্ড, আস্তে আস্তে বন্ড ঘনীভূত হয়ে আস্তে আস্তে বাউন্ড করে আস্তে আস্তে কম্বাইন করে আস্তে আস্তে কি হচ্ছে ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে। তারপরে দেখো লাস্টে যেটা আমরা এখানটা করে আসবো, এই যে অ্যামিনো অ্যাসিড, এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তারপরে বলছে যে এগুলো থেমে যায়নি, এখানটা করে শেষ হয়ে যায়নি। এখন তারপরে কি বলছে ওনারা, যে এই অ্যামোনিয়ার যে NH2 অ্যামাইনো গ্রুপটা, NH গ্রুপটা এবং C OH হাইড্রোক্সাইল কার্বক্সাইল গ্রুপ, যেটা কার্বক্সাইল গ্রুপ, C OH কার্বক্সাইল গ্রুপ, এই দুটো গ্রুপ পরস্পর যুক্ত হয়ে ওরা বলছে কি যে একটা প্রোটিনের একক অ্যামিনো অ্যাসিডের সৃষ্টি হচ্ছে। এই কোশ্চেনটাও এসেছিল যে অ্যামিনো অ্যাসিডের সৃষ্টির ধারণা নিচের কোন বিজ্ঞানী দ্বয় প্রথম দেওয়া হয়, বা আবার এরকমও ঘুরে কোশ্চেন থাকে ওপারিন এবং হেলডেন নিচের কোন মানে কোনটি দিতে পারে মানে দিয়ে মানে দেননি, হ্যাঁ দিয়ে তখন তুমি এইসব কিন্তু কোশ্চেন তোমাকে ছিল ABCD আকারে। তাহলে দেখো ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট অ্যামিনো অ্যাসিডের সৃষ্টির কথা কিন্তু, এখনই দাদা তো ফোন করতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে রাজেশ, ভাই আমি এখন ওই যে অনলাইনে যে পড়াই না, সেই অনলাইনে পড়াচ্ছি। হ্যাঁ ঘুরতে যাবো, আমি সেই ঘোরার জন্য বলছিলাম, ঘুরতে যেতে হবে রিসেন্টলি। আজকে না অন্যদিন দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, চলো।
দেখো এখানটা করে দেখো, আসলে দেখো আমাদের ভালো টপিকে কিন্তু আসছে, দেখো ভালো বিষয়ে কিন্তু আমরা কিন্তু আসছি, এখান থেকে কিন্তু এবার থেকে কিন্তু কোশ্চেন শুরু হয়েছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন শুরু হয়েছে। দেখো দেখো আস্তে আস্তে দেখো এই সময়ে তখন কি আছে, পুরো একদম সমুদ্রে তখন এরকম টাইপের সেই শান্ত জল, এত সুন্দর জল ছিল না তখন, ছিল কি একদম গরম লাভার মতন জল ছিল। হুম। এখানটা করে এই লাভা মিশ্রিত তরলে কি রয়েছে, বিভিন্ন রকম কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, ফ্যাট, লবণ, এগুলি। কি রে ভাই, এক মিনিট দাঁড়াও তো। হ্যাঁ কে, হ্যালো, কে? হ্যাঁ বলুন, আমি পড়াচ্ছিলাম তো এখন অনলাইনে, বলুন বলুন। আচ্ছা বলুন না, 2 মিনিটের মতন বলুন। না ও তো আসেই না, আজ তখন এই দু একটা স্টুডেন্ট জানে, আপনি জানেন, 2 একটা স্টুডেন্টকে হাতে ধরে করানো হয়, অঙ্কটা তো বিশেষ করে করানো হয়, রিজনিংটা করানো হয়, জিকের জন্য পিডিএফ মিডিএফ দেওয়া হয়, সেটাকে ধরা হয়। তারপরে তো দেখি ও আসেই না, ও তো কামাই করে 1 মাস থেকে আসে না। কি ভাবলাম কি পড়তে মরতে আসবে না, তো ঠিক আছে, না আসে না আসুক, ঠিক আছে। যারা আসে তাদের নিয়ে ইয়ে করবো। এ- ও ও আসুক, আমি চেঞ্জ দেখছি, আসুক, ও আসুক তো আগে। হ্যাঁ সেটা আমার একটু অসুবিধা হয় না, আমার সময়। যাই হোক, আসুক তো, আমি চেষ্টা, আসুক, আমি দেখছি কি কবে কি করা যায় বাকিদের সাথে, বাকিদের বাকিদের সাথে হচ্ছে দেখি কথা বলি তারপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যে কটা আছে ওদেরও তো একটু এদের সবাইকে কথা বলে, একটু তো ফোনে ফোনে হয় না, ব্যাচের মধ্যে কথাবার্তা হয়। ঠিক আছে তাহলে আন্টি, রাখি তাহলে, ঠিক আছে। ঠিক ঠিক আছে, ঠিক আছে কাকিমা, তাহলে রাখছি, হ্যাঁ আমি পড়াচ্ছি তো অনেকক্ষণ, ঠিক আছে। চলো। তো দেখো এই যে যে দেখো এই দেখো হট ডাইলুট স্যুপ, প্রিবায়োটিক স্যুপ, এই ধারণাটা কে দেয়, স্টার কোশ্চেন আসে পরীক্ষায়। তাহলে বিজ্ঞানী, দেখো হেলডেন বিজ্ঞানী হেলডেন তিনি কিন্তু ডাইলিউট স্যুপ, যাকে হট ডাইলিউট স্যুপ, উত্তপ্ত গরম, হ্যাঁ, যে স্যুপ, এই ধারণাটা কিন্তু দেয় কিন্তু বিজ্ঞানী কিন্তু হেলডেন। এই জিনিসটা কি বুঝতেই পারছো, জিনিসটা কি, মানে কি হচ্ছে কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, ফ্যাট, অন্যান্য লবণ, ঠিক আছে, এগুলি মিশ্রিত হয়ে একটা মানে গরম টাইপের তরল পদার্থের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সেই তাকেই আমরা একত্রে বলবো যে হট ডাইলুট স্যুপ। এটা কিন্তু পরীক্ষায় আসে, স্টার দেখো, স্টার দেওয়া আছে, আবার আমি স্টার দিচ্ছি, পরীক্ষায় আসে। দেখো আস্তে আস্তে কি বলছে, দেখো দেখো, এবার দেখো ইনারাই কিন্তু সবকিছু বলছে। দেখো আচ্ছা, এখানটা করে একটা কথা, এখানটা করে একটা কথা না বললেই হয় না। এই কোশ্চেনটাও আসে। দেখো নগ্ন জিন, হ্যাঁ নগ্ন জিন, নেকেড জিন, এই ধারণাটা কিন্তু ইনাদের কাছ থেকে কিন্তু আসে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে দাঁড়ায়। তো বলছে দেখো তখন, তখন কিন্তু আরেকটা কোশ্চেন থাকে, আরেকটা কোশ্চেন এখান থেকেই আসে, ভালো করে শুনবে, হ্যাঁ এটা পরীক্ষা আসে। তো দেখো অনেকেই বলবে যে প্রথম নিউক্লিক অ্যাসিড নামটা কি, অনেকেই বলবে যে ডিএনএ। না, ভুল। তোমার কিন্তু অপশনে ডিএনএ থাকবে, কিন্তু ডিএনএ হবে না, অ্যান্সার কি হবে, আরএনএ হবে। প্রথম যে প্রাণের উৎপত্তি, প্রথম নিউক্লিক অ্যাসিডের নাম কি ছিল, আরএনএ। স্টার কোশ্চেন, আরএনএ, ঠিক আছে, আরএনএ ফার্স্ট ফার্স্ট জিন হয়েছিল, স্টার, খুব ইম্পর্টেন্ট। তো দেখো এই নগ্ন জিনের কথা কিন্তু দেখো, পরবর্তী নগ্ন জিন হিসেবে দেখো বলছে কি, যে এই যে যে এই কমপ্লেক্স, এই যে যে হট ডাইলুট সুপের ভেতরে বিভিন্ন রকমের যৌগগুলি রয়েছে, সরল যৌগ। তারপরে আস্তে আস্তে কি হচ্ছে, নিউক্লিক অ্যাসিড আরএনএ এর উৎপত্তি হয়, আরএনএ এর উৎপত্তি হয়, তারপরে আস্তে আস্তে ডিএনএ এর উৎপত্তি হয়। তখন কিন্তু এরকম টাইপের সে সুন্দর করে সেই আমাদের যে যে সেলের ভেতরে সুন্দর করে যে ডিএনএ, নিউক্লিক অ্যাসিডের ভেতরে যে ডিএনএ থাকবে, সেরকম টাইপের ছিল না, জাস্ট ওপেন ওপেন ছিল সবকিছু। তো এই জন্য, হ্যাঁ এই জন্য একে নগ্ন জিন বলা হয়। তো নগ্ন জিনের কনসেপ্টটা কিন্তু ইনাদের কাছ থেকে আসে, এটাও কিন্তু পরীক্ষারই কোশ্চেন, স্টার কোশ্চেন। এবার তাহলে কি হচ্ছে, ফার্স্ট আরএনএ, কিন্তু আরএনএ উৎপত্তি, আরএনএ দেখো ফার্স্ট জিন বলাটা ঠিক হচ্ছে না, আরএনএ নিউক্লিক অ্যাসিড, ফার্স্ট নিউক্লিক অ্যাসিড হচ্ছে রাইট অ্যান্সার হবে কিন্তু ফার্স্ট নিউক্লিক অ্যাসিড। যদি প্রাণের উৎপত্তির জন্য দায়ী ছিল, সেটা হচ্ছে রাইট অ্যান্সার হবে আরএনএ।
এই কোশ্চেনটাও কিন্তু আসা কোশ্চেন। আচ্ছা, নেক্সট। এবার দেখো শর্করা, অনেক কটা শর্করা 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 যুক্ত হয়, ডি শর্করা, অলিগো শর্করা, শর্করা, পলিস্যাকারাইড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল দিয়ে সেভ পদার্থ, ফ্যাটি ফসফেট, মানে এগুলো আমরা বলছে যে এরকম স্থির নেই, এরকম হয় যে স্টকে নেই, এরকমটা অনেক কটা অনেক, হ্যাঁ, একত্রে যুক্ত হয়ে একটা মানে অনেক অনেক মনোস্যাকারাইড যুক্ত হয়ে আস্তে আস্তে পলিস্যাকারাইড সৃষ্টি হচ্ছে, অনেক অনেক অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে লম্বা চেনের মতন সৃষ্টি হয়ে একটা কি পেপটাইড বন্ধন সৃষ্টি হচ্ছে। পেপটাইড বন্ধন হয়ে কি হচ্ছে, টার্সিয়ারি অ্যামিনো অ্যাসিড বা টার্সিয়ারি প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন, কোয়াটার্নারি প্রোটিন, এরকম প্রোটিনের সৃষ্টি হচ্ছে। দিয়ে আস্তে আস্তে কি প্রাণের উৎপত্তি হচ্ছে, দিয়ে তারপর নিউক্লিক অ্যাসিড বাউন্ড করছে, দিয়ে আস্তে আস্তে কি প্রাণের উৎপত্তি হচ্ছে। এই যে ধারণাটা এই ওপারিন এবং হেলডেন বলেছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, ঠিক আছে। আচ্ছা, নগ্নজিনটা কি রে দেখে রাখো। নগ্নজিন তাকেই বলবো যদি প্রোটিন থাকে না, প্রোটিনবিহীন আরএনএ কেই বলবো আরএনএ কে। দেখো এই দেখো আরএনএ বললাম যে, দেখো এখনই বললাম, এখানে লেখা নেই, যাই হোক আমি তোকে বললাম আরএনএ এর উৎপত্তি প্রথম হয়েছিল, এই কোশ্চেনটা আসা কোশ্চেন। তো এই জন্য ইম্পর্টেন্ট, প্রোটিনবিহীন আরএনএ কেই বলবো আমরা নগ্নজিন। ওকে, স্টার কোশ্চেন আসে পরীক্ষায়। নেক্সট। আচ্ছা, তারপরে দেখো এখানটা অত বেশি কিছু পড়ার দরকার নাই। আচ্ছা, এটাতে দেখো প্রোটিনয়েডটা কি, বিজ্ঞানী দেখো ডাব্লিউ ফক্স, তিনি প্রোটিনয়েডের দেখো জীবের উৎপত্তির সম্বন্ধে ধারণা দেওয়া হয়, মানে বুঝতেই পারছো যে প্রোটিনকে কাজে লাগিয়ে প্রোটিন কি ইয়ে করে প্রোটিনয়েড গঠনে দেখো অনেক কটা প্রোটিন যুক্ত হয়ে দেখো প্রোটিনয়েড বডি সৃষ্টি করেছে, তো এটাকে বলে প্রোটিনয়েড বডি। অত কিছু না, বাট ইম্পর্টেন্ট এখানটা যাচ্ছে, এই যে এখানটা করে যাচ্ছে। দেখো এই যে মাইক্রোস্ফিয়ার খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, হ্যাঁ, মাইক্রোস্ফিয়ার, প্রোটোবায়ন আর কোয়াসার্ভেট, খুব এই তিনটেই কিন্তু পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মাইক্রোস্ফিয়ার জিনিসটা কি দেখো, দেখো এই যে যে প্রোটিন, যে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিড গুলি যুক্ত হয়ে কি হচ্ছে, আস্তে আস্তে প্রোটিন সৃষ্টি হচ্ছে। তো এই প্রোটিন গুলি তখন কি হয়, এরা নির্দিষ্ট একটা ঘনত্বের উপরে ভিত্তি করে পরস্পর একত্রিত হয়, যে তরল লিকুইডের মধ্যে থাকে, একত্রিত লিকুইডকে আমরা বলবো যে মাইক্রোস্ফিয়ার। ঠিক আছে, যেখানটায় কি একটি ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, বেস থাকে, অত কিছু কারণ। আচ্ছা, এখানটা করে একটা পয়েন্ট আমি বলছি, মাইক্রোস্ফিয়ারে কটা স্তর থাকে, স্টার, কোষ পর্দার কিন্তু ডবল লেয়ার থাকে, দ্বিস্তরী বহিরাবরণ থাকে। যে ধরনের প্রোটিনয়েড অণুগুলি, এখানটা কোনো নো নিউক্লিক অ্যাসিড, এখানটা কোশ্চেন থাকে নো নিউক্লিক অ্যাসিড, কোনো রকমের নিউক্লিক অ্যাসিড থাকে না, নিউক্লিক অ্যাসিড নেই। অর্থাৎ আমি ব্যাপারটা এখানটা যে সংজ্ঞাটা আমি তোমাকে ভালো করে বলছি জিনিসটা একটু, এই যে যে তুমি হট স্যুপ করলে, এই হট স্যুপের ভেতরে কি থাকে, কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে যখন দ্বিস্তর আবরণযুক্ত কোনো রকমের নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ ছাড়া যে তরলকে বা যে গঠনকে, যে ধরনের গঠনের সৃষ্টি হয়, সেই গঠনকে মাইক্রোস্ফিয়ার বলা হয়। আবার বলছি, মাইক্রোস্ফিয়ারে কিন্তু ডবল লেয়ার হয়, কোশ্চেন থাকবে। আর মাইক্রোস্ফিয়ার কি, এটাও তোমার কোশ্চেন, মাইক্রোস্ফিয়ার কি, ডি অপশন এ বি সি ডি আকারে তুমি এই কোশ্চেনটা তুমি যখন পড়ানো হবে তখন তুমি পাবে কোশ্চেনটা। তো সেখানটা করে কোনো রকমের নিউক্লিক অ্যাসিড থাকবে না, নো নিউক্লিক অ্যাসিড, এখানে লেখা নেই। দেখ আমি তোকে বলে দিচ্ছি, নো নিউক্লিক অ্যাসিড, কোনো রকমের নিউক্লিক অ্যাসিড থাকবে না। ডিএনএ আরএনএ কিন্তু এখানে থাকবে না। ডিএনএ আরএনএ কোথায় থাকবে, ডিএনএ আরএনএ থাকবে প্রোটোবায়ন্টে। তা প্রোটোবায়ন্ট ও মাইক্রোস্ফিয়ারের মধ্যে পার্থক্য কি, প্রোটো যখন একই জিনিস, ঠিক আছে, কিন্তু যখন নিউক্লিক অ্যাসিড থাকবে, নিউক্লিক অ্যাসিড থেকে যখন প্রাণের উৎপত্তি হচ্ছে, তখন সেই ধরনের গঠনকে, সেই ধরনের আহ, কোষকে, হ্যাঁ আসলে কোষ সৃষ্টি হচ্ছে, আদি কোষ বলবো আমরা, বা সেই ধরনের গঠনকে আমরা বলবো প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল। ওকে, চলো দেখা 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 যাক আছে এখানে আছে কিনা, দেখি আগে। হ্যাঁ অবশ্যই আছে, দেখো অবশ্যই পড়িয়েছি তোমাদের, দেখো এখানে আছে, দেখো স্টার দেওয়া আছে। দেখো ওপারেন্ট, দেখো আগে প্রোটোবায়ন্ট দেখে না, মাইক্রোস্ফিয়ার প্রোটোবায়ন্টের পার্থক্য কি। ওপারেন্টের মতে এই কুয়া আছে, কুয়া সার্ভেটটা দেখে না, তাহলে ভালো করে দেখো বুঝতে পারবে। কুয়া সার্ভেট কি, এই যে জলীয় দ্রবণটা, যে দেখো ছোট্ট ছোট্ট, এটা কি বললে, ক্ষুদ্র ক্ষুদ্র, দেখো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার কণা। তো ক্ষুদ্র ক্ষুদ্র দেখো গোলাকার কণাগুলি আস্তে আস্তে কি হচ্ছে দেখো, বৃহদাকার অণুতে, হ্যাঁ, একত্রিত গিয়ে মিশে গিয়ে গোলাকার অণু সৃষ্টি হচ্ছে, একই জিনিস। কিন্তু বাট এখানটা কোনো কোনো রকমের নিউক্লিক অ্যাসিড থাকে না। আবার বলছি, এটাও কিন্তু ডবল লেয়ার। তো জিনিসটা একই, এটা এটা আস্তে আস্তে কি গোলাকার অনুষ্ঠিত হয়, আস্তে আস্তে বড় হতে শুরু করছে। তো একে বলবো কোয়া সার্ভেট। যখন কোয়া সার্ভেটের মধ্যে, যখন কোয়া সার্ভেটের মধ্যে যখন নিউক্লিক অ্যাসিড অ্যাড হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো প্রোটোবায়ন্ট। এই তিনটে কোশ্চেন থেকে কিন্তু পরীক্ষায় আসে। প্রোটোবায়ন যেই মাত্র তুমি বুঝতেই পারছো, প্রোটোবায়ন যখন নিউক্লিক অ্যাসিড আসছে, তাহলে কি হচ্ছে, প্রাণের উৎপত্তি হচ্ছে, নিউক্লিক অ্যাসিডই তো ডিএনএ আরএনএ তো প্রাণের উৎপত্তির জন্য মেন দায়ী। তো যখনই প্রাণের উৎপত্তির জন্য ডিএনএ আরএনএ কম্বাইন হচ্ছে বা যে সংযুক্ত হচ্ছে, তখন কি হচ্ছে, একটা সেলের সৃষ্টি হচ্ছে, যাকে আমরা আদি সেল বলবো।
যাকে আমরা প্রোক্যারিওটিক, যে তোমরা পড়ে প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, আদি কোষ বলবো। প্রোটোবায়ন কি এক্ষুনি পড়লে, প্রোটোবায়ন কি হয়? আচ্ছা এর সাথে চলে আসো, এর সাথে চলে আসো, এর সাথে দেখো ইওবায়ন্ট, এটাও একটু দেখে রাখো, খুব বেশি প্রয়োজন নেই, জাস্ট একটু দেখে রাখো। দেখো প্রোটোবায়ন্টের আবরণীর কিছু আবরণী, দেখো কিছু প্রোটিন সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার ক্রোমাটোফোরের মতন আলো শোষণ করে, শক্তি লাভ করে, উচ্চ শক্তির সাহায্যে আরএনএ, অনেক অনেক কথা দিয়েছে, বাদ দাও। এখানটা করে জাস্ট দেখো ইওবায়ন জিনিসটা কি, প্রোটোবায়ন্টেরই মতনই, যেখানটা এরা কি হয়, লাইটকে, লাইট কি করে অ্যাবজর্ব করে, ওকে, লাইট কি অ্যাবজর্ব করে, এরা নিজেদের মধ্যে রেপ্লিকেশন প্রসেসকে কন্টিনিউ করে, যেমন ভাইরাস, ভাইরাস ব্যাকটেরিয়া, হ্যাঁ এরা নিজেদের মধ্যে রেপ্লিকেশনকে কন্টিনিউ করে, হ্যাঁ প্রতিলিপিকরণ করতে এরা সক্ষম, আস্তে আস্তে যে গঠন সৃষ্টি করে, তাকে বলবো ইউবায়ন। ব্যাপারটা কি, এক ধরনের প্রোটোবায়ন, যেখান থেকে এরা আলো, আলো মানে এই ধরনের কি হয়, আলো শোষণ করে, দিয়ে কি হয় এদের মধ্যে নিজেদের মধ্যে প্রতিলিপিকরণের সৃষ্টি করে, যৌগ গঠন করে, সৃষ্টি করে, সৃষ্টি হয়, এই প্রক্রিয়াকে মানে এই গঠনকে আমরা বলি ইওবায়ন, কিছুই না, জাস্ট ছোট্ট কিছু। নেক্সট। আচ্ছা তো ওপারিন ওপারিন এবং হেলডেনের হাইপোথিসিসটা একটু দেখে রাখো, যে আগে ওনারা কিন্তু অক্সিজেন ছিল না, ফার্স্ট তারা প্রথম হেলডেন, হ্যাঁ হেলডেন, দেখো যদি বলে ওপারিন কিন্তু আসবে না, হ্যাঁ যদি কোশ্চেন থাকে হেলডেন, হেলডেন কিন্তু রাইট আনসার হবে। হেলডেন কিন্তু তিনি কিন্তু হচ্ছে এই হট ডাইলিউট স্যুপের কথা কিন্তু তিনি কিন্তু মন্তব্য করেন বা বক্তব্য রাখেন, ঠিক আছে। আর কি অ্যামিনো অ্যাসিড ধারণা তিনি কিন্তু দেয়। তারপরে কি আছে দেখো প্রাইমারি অ্যাবায়োজেনেসিস এর কথা তিনি ধারণা দেয়, বায়োজেনেসিস এর কথা তিনি কিন্তু ধারণা দেয়। আস্তে আস্তে সরল যৌগ থেকে আস্তে আস্তে জটিল যৌগের যে উৎপত্তি তারা কিন্তু ধারণা দেয়, আস্তে আস্তে কি তারা কি নগ্ন জিনের কথা কিন্তু ধারণা দেয়। এইসব কোশ্চেন গুলি পরীক্ষায় থাকে এখান থেকে। এখানে করে দেখো এই, স্যার হুম, বলো। মাইক্রোস্ফিয়ার মডেলটা কার? বক্সের দুজনেরই। মাইক্রোস্ফিয়ারটা দুজনেরই তো, টপারিন পোর্টিনয়ের মডেলটা হচ্ছে ফক্সের। এগুলো সব ধারণা, হ্যাঁ মডেল এখানটা করে যদি বলো তুই মডেল, এক্স্যাক্টলি মডেল কার্ড, তাহলে কিন্তু বলা খুব দায়। হ্যাঁ এই যে মডেল কার্ড, এগুলো সব ধারণা, কোয়া সার্ভের ধারণা, তারপরে হচ্ছে ইওবায়ন, যদি বলা হয় এইসব ধারণা, এইগুলো এরকম টাইপের ছিল যখন উৎপত্তির সময় ধারণা। এক্স্যাক্টলি পার্টিকুলার যদি বলো তো পার্টিকুলার কিন্তু এর আনসার কিন্তু বলা কিন্তু কঠিন আছে। এগুলি সব ধারণা, এগুলি সব যে এরকম ছিল, এরকম আদৌ ছিল, এই থেকেই আস্তে আস্তে প্রাণের উৎপত্তি হয়েছে। বুঝতে পারলে? কোশ্চেন থাকে এখান থেকে। আচ্ছা কিছু কোশ্চেন আমি তোমাকে ধরি, হ্যাঁ এখান থেকে দেখো একটা ক্লাস, একটা এই ক্লাসের মধ্যে আমি তোমাকে মেন মেন জিনিসগুলো ধরছি, আমাকে বলবে, ওকে। স্টার কোশ্চেন, এই আমি প্রথম থেকে এখানে ধরবো না। আচ্ছা আহ, বলো ওপারিন, ওপারিন এবং হেলডেন কিন্তু পড়লে এখনই পড়লে, এরা এরা একটা থিওরির কথা বলেছিল, এরা একটা থিওরির কথা উপরে ভিত্তি করে বলেছে, তার জন্য এরা বেশি পপুলারিটি পেয়েছে। এই থিওরিটার নামটা যেন কি, থিওরি অফ কি ছিল? থিওরি অফ প্রোটোবায়োজেনেসিস। ভেরি গুড। বা কেমোজেনেসিস। হ্যাঁ কেমোজেনেসিস, কেমোজেনিস কোথায়, কিন্তু এটাই পরীক্ষা থাকবে, এটা দেখে নাও। আচ্ছা তারপরে বলো, নগ্ন জিনটা কি, নগ্ন জিন, ন্যাকেড, প্রোটিনবিহীন আরএনএ। প্রোটিনবিহীন আরএনএ। হ্যাঁ হ্যাঁ প্রোটিন বিহীন আরএনএ, কিন্তু ডিএনএ থাকবে, অপশন ডিএনএ থাকবে, ঠিক আছে, ডিএনএ এন্ড আরএনএ। তারপরে তোমাকে বলো এই কোশ্চেনটা তুমি কিন্তু আহ, পাবে এই কথা। তারপরে আরএনএ থাকবে, ঠিক আছে। আচ্ছা প্রথম প্রথম কোন নিউক্লিক অ্যাসিড, প্রথম আর বলি এই কোশ্চেনটাও আসা কোশ্চেন, প্রথম কোন নিউক্লিক অ্যাসিড যেটি প্রাণের উৎপত্তির জন্য দায়ী, ডিএনএ আরএনএ, আরএনএ ডিএনএ, অনলি শুধুমাত্র আরএনএ, নাকি ডিএনএ? আরএনএ। আরএনএ। আরএনএ, এই কোশ্চেনটা আসা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। তারপরে আমাকে বলো মাইক্রোস্ফিয়ার, হ্যাঁ মাইক্রোস্ফিয়ার ভার্সেস প্রোটোবায়ন, জিনিসটা কি, এদের মধ্যে কি পার্থক্য, মেজর পার্থক্যটা কি? প্রোটোবায়ন্টে নিউক্লিক অ্যাসিড থাকবে আর মাইক্রোস্ফিয়ারে নিউক্লিক অ্যাসিড থাকবে না। হ্যাঁ জিনিসটা একই ব্যাপারটা, কিন্তু বাট এখানটায় কি আছে, নিউক্লিক অ্যাসিড দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে আমাদের আদি সেল প্রোক্যারিওটিক সেলের উৎপত্তি হবে,
প্রোক্যারিওটিক সেলের। হ্যাঁ, এটা হচ্ছে স্টেপ। হ্যাঁ, মাইক্রোস্ফিয়ারের পরে কুয়াশার বেড, তারপরে হচ্ছে প্রোটোবায়ন, তারপরে হচ্ছে প্রোক্যারিওটিক সেল, এগুলো স্টেপ বাই স্টেপ গেছে। এই তো এখান থেকে এই কোশ্চেনই থাকে, কঠিন কিছু না, সোজা, এখানে একে এক পাওয়া কোনো ব্যাপারই না, এক ইজিলি এক পাওয়া যায়। আচ্ছা, সেকেন্ড নম্বর পিডিএফ ছিল, সেকেন্ড নম্বর পিডিএফ কি আছে দেখো। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখো আর একজন বিজ্ঞানী চলে আসছে। ইনারটার নামটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই মিলার এবং উড়ে। ভালো করে বোঝো, এখানে আমি যে বলছি দেখো, এই যে ওপারিন, আমি তোকে বললাম না, এই ওপারিন এবং হেলডেনের যে মতবাদটা, ইনারা তো আগে দিয়ে গেছে। তো ইনার মতবাদের উপরেও কিন্তু দেখো, সায়েন্স তো কারণে বসে নেই না। ইনার অনেকে তো ইনার মতবাদই যে সঠিক বলে মনে করবে তা তো নয়, তাই না? বিভিন্ন রকমের ডিবেট কিন্তু আসে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইনাকে, এই যে দুইজন বিজ্ঞানী দ্বয় যার নাম হচ্ছে মিলার এবং উড়ে, তারা এক্সপেরিমেন্টের মাধ্যমে, যার নাম হচ্ছে মিলার এবং উড়ে এক্সপেরিমেন্টের মাধ্যমে তারা প্রমাণ করেন যে ওপারিন এবং হেলডেনের যে মতবাদটা দিয়েছিল, হাইপোথিসিস দিয়েছিল, একদম সঠিক, একদম সঠিক, পুরো একদম সঠিক। তো এই যে এই একদম সঠিকের যে পুরো একদম ট্যাগ দিয়ে দেওয়া, এই ট্যাগ দেওয়ার জন্য ইনাদের নামটা আমরা পড়ছি। আর এখনো পর্যন্ত তুমি কিন্তু পড়তে পারছো যে ইনাদের নাম পড়তে পারছো। তাহলে এই যে ট্যাগ দিয়ে দেওয়াটা স্টার। ইনারা তাহলে কি ট্যাগ দিয়েছে, তাহলে চলো দেখে নেবো আমরা কি ট্যাগ দিয়েছে। ইনার কাছ থেকেও কিন্তু কোশ্চেন থাকে। চলো দেখো, দাগানোই আছে। দেখো, এই যে 1953 সালে দেখো লেখা আছে, দেখো স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড, দেখো ক্লেটন উড়ে পরীক্ষামূলকভাবে ওপারিন এবং হেলডেনের থিওরি সত্যতা প্রমাণ করে। তারা যে পরীক্ষার নাম দেয়, দেখো পরীক্ষার নামটা একটু দেখে রাখো। দেখো, স্টিমুলেশন এক্সপেরিমেন্ট, স্টিমুলেশন এক্সপেরিমেন্ট, স্টিমুলেশন এক্সপেরিমেন্ট স্টার। এখানটা করে একটা অনুপাত আসে পরীক্ষায়, তারা দেখো, তারা একটা কাচের একটা, দেখো এখানে ছবি আছে কিনা দেখি। আচ্ছা, এই তো ছবি আছে, চলো ছবি থেকে দেখলে হয়ে যাবে, ছবি থেকে দেখলে তোমার হয়ে যাবে। তো এই যে যে কাচের একটা জার দেখো নেয়, সেখানটা কি হয়, তারা মানে একদম সিচুয়েশনটা কিরকম করছে বলতো, পুরো একদম আদিম যে কালে যেরকম টাইপের ছিল। হ্যাঁ, যে হট গরম জল ছিল, জলটাকে খুব বেশি উত্তপ্ত করে গরম করে হট স্যুপ করে ফেললাম, তারপর থেকে কি কি গ্যাস বেরোচ্ছে, তার থেকে কি কি তৈরি হচ্ছে, তারা কিন্তু এরকম টাইপের তিনি কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখেন যে মানে আদৌ মানে আগের মতন, পুরো একদম আগের মতন কিরকম সিচুয়েশন, তার উপরে পর্যবেক্ষণ করে তারা কিন্তু কাচের ভেতরে এই এক্সপেরিমেন্টটা করে। তারা এই এক্সপেরিমেন্টের মধ্যে তারা কিন্তু মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন, ইম্পর্টেন্ট, মিথেন এবং অ্যামোনিয়া কিন্তু হাইড্রোজেন, অনুপাতটা সব থেকে ইম্পর্টেন্ট, এই মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এই অনুপাতটা কত, 2:, এটা অরিজিনালি এই কোশ্চেনটা আসে 2:1, 2:1। তো এখানে ওয়ান কে, ওয়ান হচ্ছে হাইড্রোজেন। অনেক সময় কোশ্চেনে হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন, তখন কিন্তু অনুপাত চেঞ্জ হয়ে যাবে। ওয়ান কে ওয়ান হাইড্রোজেন, টু কে টু হচ্ছে অ্যামোনিয়া, NH3, আর এখানকার টু কে মিথেন, CH4। তাহলে এই যে CH4 যেটা মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের, তারা কিন্তু এই বিজ্ঞানীদের অনুপাতে 2:1 অনুপাতে মিশিয়ে তারা এই যে এক্সপেরিমেন্ট করে। ওকে, এই করে তারা কিন্তু প্রমাণ করেন যে হ্যাঁ, আগে এরকম টাইপের ছিল, দিয়ে আস্তে আস্তে কি আছে এদের মধ্যে যে বিক্রিয়া করে, আস্তে আস্তে কমপ্লেক্স, হ্যাঁ, আস্তে আস্তে এদের মধ্যে সি এর সাথে এন বিক্রিয়া করে, তার সাথে দেখো এমন CH3 এর সাথে আবার নাইট্রোজেন যুক্ত হচ্ছে, ও যুক্ত হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে এদের মধ্যে রিয়াকশন করে কি, আস্তে আস্তে জটিল কমপ্লেক্সের সৃষ্টি হচ্ছে, জটিল যৌগের সৃষ্টি হচ্ছে। দিয়ে এ থেকে প্রমাণিত হয় যে যে হ্যাঁ, আগে ওনাদের যে বক্তব্য ঠিকই আছে, ওনাদের বক্তব্য হ্যাঁ এরকম টাইপেরই হয়। এনারা কাচের জারে করে প্রমাণিত করে, আর উনিরা কি করে, ওনারা হচ্ছে ওনাদের ধারণা থেকে, ওনারা যে এক্সপেরিমেন্টের ধারণা থেকে তারা কিন্তু প্রমাণ করে যে হ্যাঁ এরকম টাইপের ছিল। দেখো এখানটা করে দেখো, পরীক্ষার ব্যবস্থাপনা, দেখো একটা ফ্লাক্সের মধ্যে একটি যন্ত্র তৈরি করেছে, যেখানটা করে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প নিয়েছে। যেখানটা করে দেখো বিজ্ঞানীরা মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন 2:1 অনুপাতে মিশিয়েছে। দেখো প্রচুর, দেখো পায়, দেখো দেখো কত ডিগ্রি, দেখো 800°C, দেখো যে কত ডিগ্রি সেলসিয়াস, 800°C, 800°C উষ্ণতায় টাংস্টেন তড়িৎদ্বারের সাহায্যে পায় দেখো 75,000, 75,000 ভোল্ট, মানে কত ভোল্ট দেখো। হ্যাঁ, আমাদের এমনি ভোল্ট হয় কত, 240, এগুলি তুমি বাড়িতে যে কারেন্ট চালাও, বাল্ব মাল জলে জলে, প্রায় 240 ভোল্টেই কাফি। এরা দেখো কাছে যাবে প্রায় 75,000 ভোল্ট, বুঝতে পারছো কতখানি কতখানি ভোল্টেজ রেখে করছে এক্সপেরিমেন্ট।
স্পার্ক ব্যবহার করে, হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে এটা তড়িৎ মক্ষম করছে, মানে এক্সপেরিমেন্ট করছে, ইলেক্ট্রোলাইসিস করছে, দিয়ে তার থেকে কি হচ্ছে, স্পার্ক দেখো ডিটাচ হচ্ছে আস্তে, তার নাম দেয়, মানে এখানে দেখো, এই যে এখানে দেখো তড়িৎদ্বার, দেখো এই যে তড়িৎদ্বারের সৃষ্টি করে, দেখো দুটো তো তড়িৎদ্বার রয়েছে, হ্যাঁ, যেখানে ক্যাথোড এবং অ্যানোড, যেখানে যারা ক্যাথোড তারা কি হচ্ছে, ক্যাথোডের দিকে যাচ্ছে, আর অ্যানোডে ওইচ, ও হাইড্রোজেন আয়ন, এই ক্যাথোড এবং অ্যানোডের দিকে কি হচ্ছে, এরা পাস করছে, দিয়ে তড়িৎদ্বারের সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে। দেখো এদের মধ্যে যে রিয়াকশন হচ্ছে, এই যে ব্যবস্থাপনাকে, এই ব্যবস্থাপনাকে বলা হয় স্পার্ক ডিটাচ অ্যাপারেটাস। এটা কোশ্চেন থাকে অনেক সময়, যদি কোশ্চেন থাকে স্পার্ক ডিটাচ অ্যাপারেটাস, ওকে, মানে একদম হুবহু ওপারেন এবং হেলডেন যে এক্সপেরিমেন্টের মাধ্যমে, যে মত বা হাইপোথিসিসের মাধ্যমে যেটা করেছে, তার হুবহু নকল কপি তারা কি করছে, ল্যাবরেটরিতে বসে এক্সপেরিমেন্ট করে দেখছে যে আদৌ কি এরকম কি হয়। দেখো একদম ওনারা ওনারা পর্যবেক্ষণ সিদ্ধান্ত, দেখো এখানে দেখো লেখাটা লেখা আছে, দেখো নিয়ন্ত্রিত পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে দেখো প্রাপ্ত রাসায়নিক উপাদান তারা বিশ্লেষণ করেন। বিশ্লেষণের মাধ্যমে দেখো অনেকগুলি অ্যামিনো অ্যাসিড, যেমন দেখো গ্লাইসিন, দেখো অ্যামিনো অ্যাসিড তো আছে 22 প্রকার অ্যামিনো অ্যাসিড, দেখো তার মধ্যে দেখো গ্লাইসিন, অ্যাসপার্টিক, গ্লুটামিক, পিউরিন, পিরিমিডিন জৈব অ্যাসিডের সাথে কি এগুলি সব উৎপন্ন হচ্ছে, মানে ওই ফ্লাক্সের মধ্যেই সব উৎপন্ন হয়, মানে বুঝতেই পারছি একসাথে একটা কি হচ্ছে, যুক্ত হয়ে হয়ে কি হচ্ছে, একটা একটা করে কি হচ্ছে, অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হচ্ছে। দিয়ে পরবর্তী ক্ষেত্রে দেখো পিউরিন, পিরিমিডিন, নিউক্লিক অ্যাসিড, যেটা প্রারম্ভিক অণু, হ্যাঁ, যুক্ত হয়ে কি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন রকমের প্রাণের উৎপত্তি হচ্ছে। হ্যাঁ, এই যে এই মন্তব্যগুলি, হ্যাঁ, তারা কিন্তু বলে, এটাই জাস্ট, আর কিছু না, তেমন কিছু না। জাস্ট এখানটায় কোশ্চেন থাকে কি, কোশ্চেন ইনারা উনার এক্সপেরিমেন্টের উপরে প্রুফ দেয়, সার্টিফাইড করে দেয়, প্রথম ব্যাপার। 2 নম্বর, এরা ল্যাবরেটরিতে বসে কাজ করে। 3 নম্বর, এই যে এখানে অনুপাতটা 2:2:1 অনুপাতে থাকে, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, এটা দেখে নাও। আর এখানে দেখো 1 কিন্তু হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, ঠিক আছে। আচ্ছা এইটা একটু দেখে নাও, একটুখানি দেখো পেলিওলজি কাকে বলা হয়, পেলিওলজি কাকে বলা হয়, যে জীববিদ্যা, যে জীবাশ্ম সম্বন্ধে গবেষণা অধ্যয়নকে বলা হয় পেলিওলজি, ঠিক আছে। আর পেলিও বটানি মানে কি, তার সম্বন্ধে, হ্যাঁ, উদ্ভিদ যদি কোনো এই জীবাশ্ম, যে উদ্ভিদগুলি যে যে মানে মাটিতে যে জীবাশ্ম, মানে উদ্ভিদগত যে জীবাশ্ম হয়ে সৃষ্টি হয়ে গেছে, তার সম্বন্ধে অধ্যয়নকে বলা হয় পেলিও বটানি, ঠিক আছে। বটানি মানে বুঝতে পারছো যে সেখানটা করে। নেক্সট উদ্ভিদ সম্বন্ধে হবে। নেক্সট এখানটা একটুখানি দেখে রাখো, একটুখানি দেখো পেট্রিফাইড। পেট্রিফাইড কিছুই না, পেট্রিফাইডটা কি বলতো, মানে কিছু জাস্ট একটুখানি টার্মটা দেখে রাখো, যদি কোশ্চেন থাকে তো এখান থেকে পারতে পারো। বলছে উদ্ভিদের দেহের কোনো না কোনো অংশ, যেগুলি উদ্ভিদ থেকে কি হচ্ছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, দিয়ে মাটির তলায় কি চাপা পড়ে গেছে, সেখানটায় বিভিন্ন রকমের খনিজ মৌল, যেমন হচ্ছে সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট, আয়রন, ফসফেট, এগুলি কি ওর সাথে মিশে গেছে, দিয়ে শক্ত হয়ে গেছে, একদম একদম পুরো কি হচ্ছে, মানে একদম চাপা পড়ে কি একটা বলের মতো সৃষ্টি হচ্ছে, মানে সাথে কি কম একটা মেটেরিয়ালস মতো সৃষ্টি হচ্ছে। এটা এই ধরনের যে ওই যে চাপা পড়ে যাচ্ছে, হ্যাঁ, এই ধরনের জীবাশ্মগুলিকে বলা হয় পেট্রিফাইড হচ্ছে, ঠিক আছে, যে স্তরে গিয়ে চাপা পড়ছে, তাই এই ধরনের জীবাশ্মকে বলা হয় পেট্রিফাইড। কাস্ট কি, ছবি দেখো কিছুই না, এটাও খুব ইম্পর্টেন্ট। ছাঁচ মানে ব্যাপারটা কি বলতো, অনেক সময় কাস্ট থেকে আসে, কাস্ট এবং মল্ড পরীক্ষা আসে অনেক সময়, তো এটা দেখে রাখো কাস্ট কি। কাস্ট কি বলে, এটা কোনো না কোনো দেখো উদ্ভিজ্জ বা প্রাণীজ দেহ যখন চাপা পড়ে যায়, চাপা পড়ে পুরো সম্পূর্ণ হুবহু, মানে পুরো সঠিক, মানে সম্পূর্ণ শরীরটাই, এটা কি বলছে দেখো, এর মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে কোনো না কোনো অংশ, এটা কি আছে দেখো, কাস্টের মধ্যে কি দেখো, সম্পূর্ণ অংশ, এটাই পার্থক্য, এটা কিছুই না, একই জিনিস। এই পার্থক্য হচ্ছে এটাই, সম্পূর্ণ অংশ যখন চাপা পড়ে, যে জীবাশ্মগুলিকে আমরা বলবো কাস্ট। যেমন দেখো ক্যালামাইটস নামক একটা উদ্ভিদের কাণ্ড, দেখো এখানে দেখা দিয়েছে। কম্প্রেশন দরকার নেই, হ্যাঁ, ইমপ্রেশন, একটু ইমপ্রেশন দেখে রাখো, অনেক সময় কোশ্চেন থাকে। ইমপ্রেশনটা বা ছাপ, উদ্ভিদের পাতা ও অন্যান্য কাদামাটির উপরে যখন মানে দেখো কাদামাটির উপরে যখন ছাপ হয়, তখন তাকে আমরা ইমপ্রেশন বলবো। ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে। অ্যাম্বার ফসিল, স্টার 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 স্টার, অ্যাম্বার ফসিল, অ্যাম্বার ফসিলটা তখন কিন্তু উদ্ভিদ মেন আসবে পাইন, হ্যাঁ, পাইনের কথা কিন্তু উজ্জ্বল থাকবে। পাইন জাতীয় উদ্ভিদের দেহের ক্ষতস্থান থেকে যে নিশ্চিত রজন জাতীয় পদার্থ কোনো
কোনো ছোট পোকামাকড় উদ্ভিদের কোনো অংশের উপরে পড়লে তা বহু বছর ধরে একই থাকে, তাকে অ্যাম্বার ফসিল বলা হয়। পাইনের যে রজন, তার সাথে কি কোনো ছোট ছোট পোকামাকড় ওর সাথে যুক্ত হয়ে কি হয় থেকে যাচ্ছে, অনেক বহু বছরের বছর কি জীবাশ্ম সৃষ্টি হচ্ছে, দেখে 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 না, এটাকে বলে অ্যাম্বার জীবাশ্ম বা অ্যাম্বার ফসিল। এটাও কিন্তু পরীক্ষায় আসে, স্টার কোশ্চেন। আচ্ছা, তুমি জানো, তুমি সবাই জানো যে কার্বন ডেটিং প্রক্রিয়ার মাধ্যমে জীবাশ্মর বয়স নির্ণয় করা হয়। আচ্ছা, এখানটায় কার্বনের দুটো আইসোটপ রয়েছে। কার্বনের দুটো আছে, একটা হচ্ছে C12, একটা হচ্ছে C14। ঠিক আছে, তাহলে কোনটাকে আমরা করি? C14টাকে আমরা কার্বন ডেটিং প্রক্রিয়ার মাধ্যমে, কার্বন ডেটিং প্রসেসে কিন্তু এই যে এই আইসোটপটাকে কিন্তু কাজে লাগানো হয়। এর মাধ্যমে আমরা হচ্ছে কোন জীবাশ্ম সময়কার বয়স নির্ণয় করা হয়। এটা কোন বিজ্ঞানী প্রথম উদ্ভাবন করেছে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতেই পারে। আর বিজ্ঞানীর নাম থেকে একটা কোশ্চেন থাকবেই, হ্যাঁ, একটা দুটো কোশ্চেন থাকবেই। তো অ্যান্সার হবে W.F. লিভি। আচ্ছা, এটা দেখে নাও, C14 এর অর্ধ আয়ুষ্কাল কত, হাফ লাইফ পিরিয়ড কত? 5,000 দেখো 600 বছরের। হ্যাঁ, এটা দেখে রাখো, আসনের সময় কোশ্চেন থাকে। ও আচ্ছা, নেক্সট নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে থাকবে, মিসিং লিঙ্ক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবেই থাকবে। তোমাকে বলবে এরকম কোশ্চেন, ইজি কোশ্চেন বাট কমপ্লেক্স কোশ্চেন, অনেকে পারবে না এরকম টাইপের কোশ্চেন। বলবে কি, তোমাকে নাম দেবে, ঠিক আছে, বা উল্টো করতে পারে, বলবে যে সরীসৃপের সাথে পাখির দুটোর সংমিশ্রণ বৈশিষ্ট্য বহনকারী নিচের কোনটি? তখন কিন্তু অপশন A B C D থাকবে। তো এই যে মিক্সিং লিঙ্ক মানে কি, দুটো, দেখো মানে প্রাণী তো একটাই, প্রাণী একটাই, কিন্তু এরা কি করে, মানে এরা নিজেদের ইভলিউশন করতে পারেনি, মানে ঠিকঠাক এমন ভাবে ইভলিউশন করেছে, মানে হতে চেয়েছিল পাখি, কিন্তু আদৌ পাখির সাথে কি আছে, সরীসৃপেরও কিন্তু ক্যারেক্টার রয়েছে। মানে এরা, মানে একটা যাকে বলে অন্তর্বর্তী দশা। ঠিক আছে, এরা নিজেদের এখনো নিজেদের অন্তর্বর্তী দশার মধ্যে রয়েছে, সম্পূর্ণ রকমের ভাবে একটা নির্দিষ্ট প্রজাতি বা বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে এরা হয়নি। দু রকমের বৈশিষ্ট্য নিয়ে কম্বাইন করা থাকে, এইকে আমরা বলবো মিসিং লিঙ্ক। পরীক্ষায় কিন্তু আসে আসে, স্টার 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 স্টার, ইম্পর্টেন্ট। দেখো দেখো এখানটা কিন্তু সবার থেকে ইম্পর্টেন্ট। দেখো, তোমাকে কিছু কোশ্চেন থাকবে, স্টার স্টার। জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম জিনিসটা কি? মানে প্রাচীন কাল থেকে দেখো এরা, মানে কি বলছে দেখো, এরা এখনো বর্তমানে এখনো আছে, যেমন গিঙ্গ বায়োলোবা তুমি যদি দেখো, এরা একটা জীবাশ্ম, একটা দেখো জীবন্ত জীবাশ্মের একটা উদাহরণ। মানে বহু বছর প্রাচীন কাল থেকে এর বিভিন্ন রকম বৈশিষ্ট্য ধারণ করছে, এখনো নিজেদের মধ্যে কি আছে, কোনো রকমের চেঞ্জেস কিছু হয়নি। এর যে এদের যে সামরিক, মানে এদের যে সময়ের যে জীবগুলি ছিল, যে প্রজাতিগুলি ছিল, তারা কি অলরেডি বিলুপ্ত, এক্সটিং হয়ে গেছে, চলে গেছে, কিন্তু বাট এরা এখনো আছে, বেঁচে আছে। তাই এই ধরনকে আমরা বলবো লিভিং ফসিল, খুব ইম্পর্টেন্ট। যেমন পরীক্ষায় আসে গিঙ্গো বাইলোবা, এই ব্যাকটেরিয়াটার নাম কিন্তু পরীক্ষায় আসে। এছাড়াও দেখো এর উপরে দেখো, সরীসৃপ শ্রেণীর মধ্যে দেখো, এটাও দেখো, দেখো যে ফেনোডন স্পাংটেটাস, এটাও কিন্তু আসে পরীক্ষা। হ্যাঁ, এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বলছি এই গিঙ্গো বাইলোবা, স্টার 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 স্টার, ওই জন্যে। এখানটায় তুমি জাস্ট এটা পড়ে রাখো, হ্যাঁ, অর্কিওপটেরিক্স কার সাথে কার কম্বাইন, এর আনসার কি হবে, সরীসৃপ এবং পাখি। তোমাকে এরকম কোশ্চেন দেবে না যে হচ্ছে অর্কিওপটেরিক্স এর সরীসৃপের কি কি বৈশিষ্ট্য আছে, কোনটা থাকে। হ্যাঁ, যদি খুব কোশ্চেন থাকে সেটা 11-12 দিতে পারে, ডেপ্থের কোশ্চেন। বাট 9-10 কি হবে, পুরো উপর উপর ফ্ল্যাট কোশ্চেন থাকবে। তা দেখে রাখো সরীসৃপের কিছু বৈশিষ্ট্য, যেমন চোয়ালে কি দাঁত থাকে, পাখির তো দাঁত থাকে না, তাই না, পাখির থাকে চঞ্চু থাকে, তাই না, দাঁত নেই, কিন্তু এদের ক্ষেত্রে দাঁত থাকে। এদের আঙ্গুলের ডগায় গিয়ে নখ আছে, পাখির তো নখ থাকে না, সে ইয়ে থাকে, তো নখ থাকে না, তো এদেরকে দেখো নখ আছে, লম্বা লেজ রয়েছে। দেখো নিরেট অস্থি, দেখো ভেতরে নিরেট অস্থি, হ্যাঁ, পাখিদের মতন দেখো ফাঁপা নয়, হ্যাঁ, স্টার্নাম বা কিল, হ্যাঁ, এদের রূপান্তরিত হয়নি। পাখির যেমন পালক রয়েছে, পাখির বৈশিষ্ট্য পালক রয়েছে, সামনের পা, দেখো এসব আছে, একটু পড়বা। নেক্সট, আচ্ছা এটা দেখে রাখো, টেরিডোস্পার্ম। টেরিডোস্পার্ম কি, ফার্ন এবং জিমনোস্পার্মের মধ্যবর্তী গোত্রভুক্ত উদ্ভিদ, মানে উদ্ভিদ গোত্রকে বা উদ্ভিদ জাতকেই বলা হয় টেরিডোস্পার্ম।
টেরিডো মানে টেরিডোস্পার্ম, হ্যাঁ, স্পার্ম এবং জিমনোস্পার্মের মধ্যে গোত্রভুক্ত মধ্যবর্তী কি বলা হয়? টেরিডোস্পার্ম। এটা দেখে রাখো, ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়। আচ্ছা, একটু ঘোড়ার, হ্যাঁ, ঘোড়ার বিবর্তনটা দেখবে, পরীক্ষায় আসে। তোমার দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে একদম আদিম ঘোড়ার নামটা কি ছিল, আসে পরীক্ষায়, ইউহিপাস। আর বর্তমানে যে ঘোড়াটা, আধুনিক ঘোড়ার নামটা কি, ইকুয়াস। এই দুটো কোশ্চেন একটু দেখে রাখো। নেক্সট, ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট, প্লাটিপাস। খুব আসে, খুবই আসে। প্লাটিপাস, দেখো ছবিটা দেখে নাও। প্লাটিপাস সরীসৃপ এবং স্তন্যপায়ী দুটো সংযোগ গোত্রভুক্ত, সংযোগ যুক্ত, মিসিং লিঙ্ক যুক্ত প্রাণী হচ্ছে, যাকে বাংলায় হংস চঞ্চু বলা হয়, দরকার নেই বাংলা দোকানে পেরি। দেখো প্লাটিপাস, এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরা সরীসৃপের মতন এরা ডিম পাড়ে। হুম, সরীসৃপের মতন এরা হচ্ছে, দেখো সরীসৃপের মতন দেখো কর্টিক রয়েছে। আর মানুষের মতন দেখো, এদের মধ্যে দেখো, মানুষের মধ্যে কি, মানুষদের এরকম লোম আছে, দেখো এদের মধ্যে লোম দেখা যায়। স্তন, দেখো স্তনবিন্দু না থাকলেও স্তনগ্রন্থির উপস্থিতি দেখতে পাওয়া যায়, যেখানে দুগ্ধক্ষরণ হয়। আর ডায়াফ্রাম উপস্থিত, ডায়াফ্রাম উপস্থিত, যে ডায়াফ্রাম, যে পেটের ঠিক উপরের উপরের অংশটা যেখানটা, সেটাকে আমরা ডায়াফ্রাম বলি। তো ডায়াফ্রাম কিন্তু এখানে থাকে, ঠিক আছে এটা। আচ্ছা, এরপরে দেখো পেরিপেটাস। ওকে, পেরিপেটাসটা পরীক্ষায় আসে। অ্যানিলিডা এবং অর্থোপোডা দুটোর কিন্তু সংযোগকারী হচ্ছে, হ্যাঁ, প্রাণী হচ্ছে পেরিপেটাস। এটাও খুব ইম্পর্টেন্ট। অ্যানিলিডা মানে কি, কেঁচো গোত্রের প্রাণীগুলিকে বলা হয়, তাই না? যেমন দেখো নেফ্রেডিয়া থাকে, নেফ্রেডিয়া, পেছনাঙ্গার নাম নেফ্রেডিয়া। উপাঙ্গ থাকে, পিরকা থাকে, এগুলি। অর্থপ্রোডা দেখো মস্তকে, দেখো মস্তকে সুরের মতন দেখতে পাওয়া যাবে। শ্বাসনালী থাকে, এগুলি পড়বে। হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়, এসব। আচ্ছা, নিটাম, নিটামটা গুপ্তবেদী ব্যক্তিবেদী সংমিশ্রণকে বলা হয় নিটাম। হোমোলগাস, এটা দেখে রাখো, এটাও ইম্পর্টেন্ট। হোমোলগাস আহ আসে, ঠিক আছে। হোমোলোগাস কি বলতো, এরা হচ্ছে উৎপত্তির দিক থেকে এরা এক হলেও কিন্তু এদের যে উপাদানগত দিক থেকে, মানে বাইরে গঠন কাজ থেকে কিন্তু এরা ভিন্ন হয়। একেই বলা হয় হোমো, মানে কি উৎপত্তির দিক থেকে এক, তাকে এটা হোমোলোগাস বলে, ঠিক আছে। এরা, এটা দেখে রাখো, এরা কি ডাইভার্জেন্ট হয়, অপসারী হয়। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। হ্যাঁ, এটাই, এটাই বুঝছিলাম। তো হোমোলোগাস জানলে, অ্যানালোগাস তাহলে কি হচ্ছে, এরা কি দেখো উৎপত্তিগত ভাবে দেখো পৃথক হলেও কিন্তু উল্টো গঠনগত কার্যগত দিক থেকে একই হয়, তাকে আমরা বলবো অ্যানালোগাস অর্গান। সমবৃত্তীয় অঙ্গ, আর এটা কি সমস্ত অঙ্গ, ঠিক আছে। আশা করি এটা। লুপ্তপ্রায় কিছু লুপ্তপ্রায় অঙ্গ, লুপ্তপ্রায়, লুপ্তপ্রায় মানে কি এখনো লুপ্ত হয়নি, বা লুপ্ত মানে লুপ্তপ্রায় মানে কি, দেখা যাচ্ছে ভেস্টিজি আছে, দেখো ভেস্টিজিয়াল অর্গান বলা হয়, মানে যেগুলি হচ্ছে লুপ্ত এখনো হয়নি বা লুপ্ত হবে হবে করছে। যেমন যেমন হচ্ছে যেমন অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে এই যে চোখের কোনায় যে পেশিটা, এটাও কিন্তু লুপ্ত পায়, কিন্তু এখন লুপ্ত হয়নি। এগুলি পরীক্ষায় আসে, যে উদ্ভিদে লুপ্ত পায় গর্ভকেশরের নাম হচ্ছে পিষ্টি, দেখো লোড। হ্যাঁ, কালকা সুন্দর ক্ষেত্রে হচ্ছে 10টি বা 4টি বন্ধ থাকে, ওটা পায়, লুপ্ত পায় অঙ্গ। তারপরে পুংকেশরের স্ট্যামিনোড, এইসব কোশ্চেনগুলি কিন্তু থাকে। চলো, আমি আমি এখানে 3টে কোশ্চেন করবো, হ্যাঁ, 3টে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাকে বলবে যে কি। আর আমাকে একটা প্রথম কোশ্চেন বলো, লিভিং ফসিল, তো লিভিং ফসিল তো আমরা পড়লাম। লিভিং ফসিলে যদি বলা হয় একটা প্লান্টের, হ্যাঁ, প্লান্ট, উদ্ভিজ্জ লিভিং ফসিলের নাম কি? গিঙ্গো বাইলোবা। ইম্পর্টেন্ট। আচ্ছা, আছে গিঙ্গো বাইলোবা তো বললে, তাহলে গিঙ্গো বাইলোবা কার কার সাথে সংযুক্ত বলো, গিঙ্গো পারবে বলো? বলছি বলছি টেরিডোফাইটার জিমনোস্পার্ম। হ্যাঁ, নেক্সট। তারপরে দেখো আচ্ছা, এটা দেখো খুব পরীক্ষা আসে, পেরিপেটাস, হ্যাঁ, এটা পরীক্ষা আসে। পেরিপেটাস, পেরিপেটাস কার সাথে মানে মিসিং লিঙ্ক, মানে কোন সরীসৃপ কোন? আর স্তন্যপায়ী। হুম, সরীসৃপ আর স্তন্যপায়ী। এই দেখো, হ্যাঁ, এই যে মানে গুলিয়ে যায়। তো আসে পরীক্ষা, এখান থেকে অনেক ভুলও করে। অ্যানিলিডা আর্থ্রোপড। ও সরি সরি অ্যানিলিডা তো হ্যাঁ, বলে, এই হ্যাঁ। অনেক সময় ভুলে অ্যানিলিডা মুখস্থ করে না, হ্যাঁ। অ্যানিলিডা, এটা কি বলে, কেঁচোর মতন দেখতে, মানে কেমন টাইপের বাজে দেখতে, দেখবে কেঁচো যেরকম দেখে না, কেঁচোর থেকে কালো কুচকুচে দেখতে, একদম বাজে। হ্যাঁ, অ্যানিলিডা, অ্যানিলিডা এবং অর্থপোডা, এগুলি করাবো।
এই তো চলে আসবে। জুলজি এগুলি পার্ট করাবো, এখান থেকে কোশ্চেন থাকে, দুটো কোশ্চেন পেলিও থাকে। বটানির পার্টটা না স্যার, বটানি না না, বোটানি পার্ট না তো, এটা তোমার হচ্ছে এই জুলজির দেখ পার্ট। এইখানটা জুলজি, এই যে কিছু এই যে মিসিং লিঙ্ক এগুলো বটানি তো আছে। হ্যাঁ ওই তো বোটানি হচ্ছে যে। আচ্ছা এটা বলো আমাকে, হ্যাঁ, ওইটা পড়াতে হবে, এই যে অ্যানালিডা, অর্থোপোডা, মোলাস্কা, পলিফেরা, মিডারিয়া, এখান থেকে কোশ্চেন থাকে, পড়াবো। এই তো রিসেন্টলি চলে আসবে এই মাসে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা বলো, প্লাটিপাস বলো কার সাথে কার সংযুক্ত? এটা সরীসৃপ স্তন্যপায়ী, কি গর্ব হয়ে গেছে। হুম, প্লাটিপাসটা সরীসৃপ স্তন্যপায়ী মধ্যবর্তী। স্তন্যপায়ী আর সরীসৃপ সরীসৃপ ও স্তন্যপায়ী। স্তন্যপায়ী। আচ্ছা আর একটা কোশ্চেন এখান থেকে আসে, হ্যাঁ, তো অর্কিওপটেটিস সবাই পারবে, পাখি এবং হচ্ছে সরীসৃপ, তো ওটা খুব বেশি না। আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন থাকে, হ্যাঁ, এখান থেকে কোশ্চেন থাকে, অ্যানালোগাস বাংলা নামই আছে, বাংলা নামই আছে, বাংলা নাম, ঠিক আছে, বাংলা ইংলিশ নাম আসে না, বাংলা নাম। এটা সমবৃত্তীয় বাংলা নামই থাকে, ইংলিশ দেয় না। কিছু কিছু টার্ম আছে ইংলিশ দেবে না, কিছু বাংলা কিছু কিছু টার্ম আছে বাংলায় দেবে না, ইংলিশ দেবে। তো সমবৃত্তীয় আর সমসংস্থ অঙ্গ কি, কোনটাকে কি বলা হয় বলো, কে ভালো করে বলতে পারে বলো, এই দুটো কোশ্চেন পরীক্ষা আসে। হুম, একটাকে বলে কনভার্জেন্ট, একটা বলে ডাইভার্জেন্ট। সমসংস্থ মানে যাদের হচ্ছে যে উৎপত্তিটা একই আর হচ্ছে যে কার্যটা মানে আলাদা, আর সমবৃত্তীয় মানে যাদের উৎপত্তি আলাদা কিন্তু কার্যটা একই, যেমন হচ্ছে যে পতঙ্গের ডানা, প্রজাপতির ডানা। না আবার বলো, আবার বলো, সমবৃত্ত কি বললে বলো? সমসংস্থ মানে যাদের উৎপত্তি একই কিন্তু কার্য আলাদা। ঠিক হ্যাঁ আছে, মানে মানে গঠন যেমন কার্য আলাদা, যেমন হ্যাঁ। মানুষের যেমন মানুষের হাত, যেমন হ্যাঁ হ্যাঁ মানুষের হাত ঘোড়ার অগ্রপথ এটা। আর সমসংস্থ অঙ্গ মানে যাদের উৎপত্তি আলাদা কিন্তু কার্য একই, যেমন পতঙ্গের ডানা, প্রজাপতির ডানা। বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা, পাখির ডানা, ঠিক।